Hello, everyone. Welcome to our session today for financial literacy. We have with us Ahmed Mahian. He's our resident expert in financial planning and all sorts of financial products that are available for us in Canada. So today we're going to talk about investing. A lot of options there like stock, mutual funds, ETF, GICs. And Ahmed will be talking in details about each of the investing options. And if you guys have any questions, you can always ask, and we will try to answer them. So go ahead and let's Thank you, start Matt. the show. So before I start, I just want to give a quick disclaimer. কারণ এটা ইনভেস্টমেন্ট রিলেটেড যেহেতু ওয়েবিনার, সো এই ভিডিওতে আমি যা কথা বলবো সেগুলো শুধুমাত্র আমার পার্সোনাল অপিনিয়ন অনলি, এবং দিস ইজ ফর এডুকেশনাল পারপাস অনলি. প্লিজ কনসাল্ট উইথ ইয়োর financial advisor or qualified licensed professionals for any investment advice. So just wanted to start with that. বেসিক্যালি আমরা যখন ইনভেস্ট করি, সো বিগিনিং অফ দিস ওয়েবিনার আমি জাস্ট আজকের টপিক যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট বেসিক্স. সো যেহেতু এটা একটা বেসিক ওয়েবিনার, আমি চেষ্টা করেছি যে 1 ঘন্টার মধ্যে যতটুকু পারা যায় বেসিক যে জিনিসগুলো কভার করা যায় ইনভেস্টিং রিলেটেড সেগুলো নিয়ে কথা বলতে. সো উই উইল বি touching a lot of different topics on a very surface level, এবং এগুলো ইন্ডিভিজুয়াল এক একটা টপিক নিয়ে বলতে গেলে প্রায় কয়েক ঘন্টার ধরে কথা বলা যায় ইচ ইন্ডিভিজুয়াল টপিকের উপরে. বাট যেহেতু এটা আমি 1 ঘন্টার মধ্যে রাখার চেষ্টা করেছি, আই উইল টাচ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস দ্যাট আই ফেল্ট, এবং আই উইল কুইকলি জাস্ট গিভ ইউ অ্যান ওভারভিউ. বাট নো মানে এইখানে আমি যা বলবো ইটস nowhere near to the deep knowledge. Like একটা প্রফেশনাল যখন কাজ করে, they look at a lot of different variable things. So within 1 hour ওই সবগুলো কভার করা আমার পক্ষে সম্ভব না. So Understood. before I start, so আমরা যখন ইনভেস্টমেন্ট করি, আসলে ইনভেস্টমেন্টের মেইন যে ফান্ডামেন্টাল বেসিক্স যেটা আমরা ফাইন্যান্সে যখন পড়াশোনা করি বা ইকোনমিক্সে পড়াশোনা করি, ফান্ডামেন্টাল বেসিক্স হচ্ছে যে টাইম ভ্যালু অফ মানি. টাকার একটা মান আছে যেটা আজকে যেটা 100 টাকা, নেক্সট ইয়ারে গিয়ে এই 100 টাকার মান আর 100 টাকা থাকবে না. সো কারণটা কি? ইউজুয়ালি ইনফ্লেশনের কারণে ওই 100 টাকার যে ভ্যালু এটা কমে যায়. সো এই কারণে আমরা যখন কখনো সেভ করি টাকা, যখন আমাদের ইনকাম আসে, আমরা যখন এক্সপেন্স করি, রেন্ট দেওয়ার পরে, কার ইন্স্যুরেন্স দেওয়ার পরে, সব ধরনের এক্সপেন্স দেওয়ার পরে যখন আমাদের কাছে সেভিংস থাকে, তখন আমাদের আসলে দুইটা চয়েস থাকে. আইদার উই ক্যান কনজিউম দ্যাট টুডে অর উই ক্যান সেভ ইট ফর আওয়ার ফিউচার. সো এই যে একটা ট্রেড অফটা, এটাই আসলে আমাদের ফার্স্ট স্টেপ, যে আমরা কি আসলে সেভ করব ফিউচারের জন্য, নাকি উই উইল spend this money and enjoy our life. So that's basically the main question. আমাদের অনেকেই আছে যারা টাকা নিয়ে একটু কাজ করে খুব ক্লোজলি, তারা চায় যে একটা সার্টেন পোর্শন অফ দেয়ার মানি ইজ সেভড ফর দ্য ফিউচার, বিকজ ফিউচারে যদি আমরা সেভ না করি, গভর্নমেন্ট উইল গিভ সাম বেনিফিট, আমরা যেটা রিটায়ারমেন্ট বেনিফিট সিরিজ থেকে দেখেছি. বাট উই নো যে এই গভর্নমেন্টের যে সোর্স থেকে আসে সেটা আসলে সব কিছু আমাদের খাবার করবে না. সো উই হ্যাভ টু সেভ আ লিটল বিট ফর আওয়ার ফিউচার. সো দ্যাটস কাইন্ড অফ দ্য বেসিক্স. এবং আমরা যখন এই সেভিংসটা করি, ধরেন আমি 100 টাকা আমার সেভিংস থাকলো, সেভিংসটা করার পরে আমি তো এই টাকাটা কোথাও না কোথাও ইনভেস্ট করব. সো ইনভেস্টমেন্টের ফান্ডামেন্টাল যে আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে রিস্ক এবং রিটার্ন ট্রেড অফ. এখানে আপনারা যদি দেখেন যে খুব সিম্পল একটা চার্ট, কিন্তু বেসিক যে আইডিয়াটা সেটা হচ্ছে যে আপনি যদি কখনো কোনো প্রোডাক্টে ইনভেস্ট করেন, সেটা রিটার্নটা যদি খুব বেশি হয়, দ্যাট মিনস সেটার রিস্কটাও বেশি হবে. এমন কোনো ইনভেস্টমেন্ট আপনি দেখাতে পারবেন না যেটাতে আপনি ইনভেস্টমেন্ট রিটার্ন খুব বেশি বাট ওটার রিস্ক কম. এরকম কোনো প্রোডাক্ট আসলে নাই. যেটা রিটার্ন বেশি হবে সেটা রিস্কও বেশি হবে. উল্টাটাও সত্য, যদি রিটার্ন যদি কম হয়, তাহলে সেটা রিটার্নও তাহলে সেটা রিস্কও কম হবে. সো এইটা হলো আপনার বেসিক ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট. কোনো প্রোডাক্ট বা ইনভেস্টমেন্টই যদি এটার উল্টা হয়, তার মানে এটাতে কোনো না কোনোভাবে
প্রবলেমেটিক আছে বা এমন কিছু আছে যেটা আপনি জানেন না হয়তোবা। সো আমি কয়েকটা এক্সাম্পল দেখাই। লো রিস্ক লো রিটার্ন এর কয়েকটা এক্সাম্পল হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট, যেটা আমরা ব্যাংকে টাকা রেখে দিই। উই নো এক্সাক্টলি হাউ মাচ উই আর সেভিং, এবং আম আমরা জানি যে মাস শেষে আমি কত টাকা ইন্টারেস্ট পাবো। সেম কাইন্ড অফ ইনভেস্টমেন্ট হলো জিআইসি। জিআইসি আমি এক্সাক্টলি জানি যে আমি ১ বছরে ৳১,০০০ ইনভেস্ট করছি। ১ বছর পরে আমি ৳১,০৫০ পাবো। বিকজ আই নো যে 5%। বাংলাদেশের কনসেপ্টে ধরেন সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র ইজ এক্সাক্টলি দ্য সেম অ্যাজ জিআইসি। আম অনেক সময় আমরা যেমন এমপ্লয়মেন্ট আমরা চিন্তা করি না, কিন্তু আমাদের ক্যারিয়ারটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট। অনেকেই আমরা ক্যারিয়ারের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করি। সো উই আর মেকিং দ্য ইনভেস্টমেন্ট ফর আওয়ার ফিউচার। সো অনেকেই ধরেন গভর্নমেন্ট জব করে বা বড় অর্গানাইজেশন যেখানে লে অফ কম হয়, এই ধরনের কাজ করে। দে আর আম দে আর ভেরি ওয়েল পেইড। কানাডাতে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে হয়তোবা না। বাংলাদেশে সরকারি জব যদি আপনি চিন্তা করেন, সরকারি জবের আ গ্যারান্টিড জব, কখনো জব যাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু ওটার আ সৎ পথে আয় যেটা বলে সেটাও কিন্তু প্রাইভেট সেক্টরের থেকে কম। সো আ এরপরে যদি আমরা দেখি মিডিয়াম ক্যাটেগরির যে রিস্ক এবং মিডিয়াম রিটার্ন, সেটা কিরকম? সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড। আমি মিউচুয়াল ফান্ড ইটিএফ নিয়ে একটু পরেই বলছি। আ এছাড়াও আপনার ধরেন কোন আপনি ব্যবসা করতে চাচ্ছেন, প্রুভেন ব্যবসা, যেটা আপনি জানেন যে এই ব্যবসার সাকসেস রেট অনেক হাই। যেমন ধরেন আপনি একজন অ্যাকাউন্টেন্ট, আপনি একটা অ্যাকাউন্টিং ফার্ম খুললেন, বা আপনি একটা আম ইন্সুরেন্স ব্রোকার, আপনি একটা ইন্সুরেন্স ব্রোকারেজ খুললেন। সো দিস আর প্রুভেন বিজনেসেস, যেটা খুবই মোটামুটি সেফ, যে আপনি জানেন যে এক্সাক্টলি আপনি এই স্টেপ গুলো নিলে আপনার এই ধরনের বিজনেস সাকসেসফুল হবে। এছাড়াও রেন্টাল প্রপার্টি। কানাডা, নর্থ আমেরিকাতে আমরা জানি যে রেন্টাল প্রপার্টি ইজ ভেরি সাউন্ড, যেহেতু সবার থাকার জন্য বাসস্থান লাগে। সো রেন্টাল প্রপার্টি ইজ এ মডারেট রিস্ক, মডারেট রিটার্ন কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। এরপরে যদি আমরা হাই রিস্ক ক্যাটেগরিতে যাই, দেখা যাবে যে স্টার্টআপ ইনভেস্টমেন্ট। ধরেন আপনি একটা আ আইটি স্টার্টআপ খুলতে চান, যেটার রিটার্ন হতে পারে যে আপনি ইউ মাইট বি আ বিলিয়নিয়ার অর মাল্টি মিলিয়নিয়ার এই স্টার্টআপ যদি সাকসেসফুল হয়। কিন্তু আবার এটার ফেইলিউর রেটও অনেক হাই। অনেক 90% এর উপরে স্টার্টআপ ফেইল করে। সো দিস ইজ এ কনসেপ্ট। ক্রিপ্টোকারেন্সি আমরা সবাই জানি যে বিটকয়েন বা আদার যে কয়েন গুলো আছে, অল্ট কয়েন, সেগুলো ১০০% রিটার্ন দেয় ১ বছরে, আবার পরের বছর দেখা যায় যে 70% 80% ডাউন ফ্রম দ্য পিক। এছাড়াও আপনার ধরেন অনেক সময় দেখা যায় যে কনসেনট্রেটেড স্টক পজিশন থাকে। অনেকে স্টকে ইনভেস্ট করেন এবং দে অনলি ইনভেস্ট ইন 1 অর 2 স্টক। সো ওই স্টকটা যদি নেমে যায়, তাহলেও কিন্তু আপনার সিগনিফিক্যান্ট আপনার পোর্টফোলিওতে ইমপ্যাক্ট করতে পারে। সো আমরা যখন ইনভেস্টমেন্ট প্রফেশনালরা কাজ করি, আমাদের মেইন আইডিয়াই থাকে যে একটা ইনভেস্টমেন্টের কতটুকু আমি রিটার্ন পেতে পারি, এবং এটার সাথে রিলেটেড যে রিস্ক গুলো আছে সেটাকে এনালাইজ করা। এটাই আমাদের বেসিক্যালি কাজ। এটা এনালাইজ করার পরে আমরা যেটা করি যে বলি যে আচ্ছা, এই যে আমি রিস্কটা নিচ্ছি, এটার জন্য কি আমি ফেয়ারলি কম্পেনসেটেড কিনা? মানে আমার যে ইনভেস্টমেন্ট রিটার্নটা পাবো সেটা কি আমার এই রিস্কটা যে আমি নিচ্ছি সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা? দ্যাটস ইট। দ্যাটস দ্য বেসিক কাজ আমাদের ইনভেস্টমেন্ট প্রফেশনালদের। এখন খুব কুইকলি আমি আ একটু ব্রিফ ওভারভিউ দিয়ে যাচ্ছি যে এই যে আমি যে এতক্ষণ ধরে রিস্ক নিয়ে কথা বলছি, যে কি ধরনের রিস্ক নিয়ে আমরা আসলে কথা বলছি। সো যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করেন, তাহলে স্টক মার্কেটে যেটা মার্কেট রিস্ক থাকে, যে মার্কেট ওঠানামা করতে থাকে সবসময়, দ্যাটস আ রিস্ক। আপনি যদি ধরেন কাউকে লোন দেন, আ কোনো কোম্পানিতে লোন দিচ্ছেন বা আপনি একজন আরেকজনকে ধার দিচ্ছেন, সেখানে একটা ক্রেডিট রিস্ক থাকে যে ওই টাকাটা আপনি ফেরত পাবেন কিনা সেটার একটা রিস্ক থেকে যায়। এছাড়াও আমরা লাস্ট ২-৩ বছরে দেখলাম যে ইনফ্লেশন রিস্ক, যেটা অ খুব দ্রুত সময়ের জন্য খুব দ্রুতভাবে ইনফ্লেশন বেড়ে গেল। এছাড়া লিকুইডিটি রিস্ক হয়তোবা যেরকম এখন আমাদের বাংলাদেশী ব্যাংকগুলোর যে অবস্থা, আম অনেকেই বলে যে তারল্য সংকট, দ্যাটস দ্য লিকুইডিটি রিস্ক, যে ব্যাংকের হাতে কোনো টাকা নাই। আম এছাড়া কারেন্সি রিস্ক, আমরা যারা কানাডাতে ৫-৬ বছর ধরে থাকি, উই স যে ৫ বছর আগে কানাডিয়ান ডলার বাংলাদেশের এগেইনস্টে প্রায় ৳৫৭, ৳৫৫ মতো ছিল। বাট এখন সেটা ৮৫-৯০ চলে গেছে। সো এই যে একটা বিগ সুইং, 30% এর সুইং, দ্যাটস অলসো কারেন্সি রিস্ক। আপনি ধরেন বাংলাদেশে আপনি কোন ইনভেস্টমেন্ট করতেছেন। আপনি যখন টাকা পাঠিয়েছিলেন, then you got like $60 rate. But now when you are bringing it back, you have to buy back Canadian dollar at $90. So আপনি
অলরেডি কিন্তু 30% মতো লুজ করলেন। আপনার ইনভেস্টমেন্ট হয়তো বা 10-15% রিটার্ন দিল, বাট আপনি কারেন্সিতে লুজ করলেন 30%। সো আপনার নেট লস 30%। এছাড়াও জিওপলিটিক্যাল রিস্ক আমরা যেটা লাস্ট ২ মাস ধরে দেখেছি যে বাংলাদেশে যে একটা রেজিম চেঞ্জ হলো, এই ধরনের রেজিম চেঞ্জেও কিন্তু প্রচুর রিস্ক থেকে যায়। এছাড়াও ইন্টারেস্ট রেট রিস্ক, অপরচুনিটি রিস্ক, কনসেন্ট্রেশন রিস্ক এগুলো তো আছেই। আই উইল নট গো দ্যাট ডিটেইল, বাট এই সব ধরনেরই কিন্তু আপনার রিস্ক প্রত্যেকটা ইনভেস্টমেন্টে থাকে। এখন আসি যে আমরা যে ইনভেস্টমেন্ট গুলোর কথা বলবো, সেই ইনভেস্টমেন্ট গুলোর আসলে হিস্টোরিক্যাল রিটার্ন গুলো কিরকম ছিল। সো আপনারা যদি দেখেন যে এই বিভিন্ন অ্যাসেট ক্লাস এখানে, যে ধরেন ইউএস লার্জ ক্যাপ মানে হচ্ছে যে ইউএস এর সবচেয়ে বড় বড় যে কোম্পানিগুলো তাদের অ্যানুয়ালাইজড রিটার্ন এই লেফট কলামে। সেকেন্ড কলামটা হচ্ছে যে ক্যানাডিয়ান স্টক, যেমন ধরেন আরবিসি, টিডি, এই ব্যাংক স্টক প্লাস আরো যত অন্যান্য কোম্পানিগুলো আছে সেগুলোর একটা লাস্ট 15 ইয়ার্স অল দ্য ওয়ে ব্যাক টু 2008। ইন্টারন্যাশনাল মার্কেট, এমার্জিং মার্কেট হলো আপনার চাইনিজ স্টক বা ওই ধরনের। রিট হলো আপনার রিয়েল এস্টেট রিলেটেড যে ইনভেস্টমেন্ট গুলো, এবং হাই গ্রেড বন্ড হলো আপনার গভর্নমেন্ট বন্ড যেগুলো, আর হাই ইল্ড বন্ড এগুলো হলো একটু রিস্কি টাইপের বন্ড। বাট আপনারা যদি দেখেন এই লাস্ট 15 ইয়ার্স এর ডেটা নিয়ে দেখতে পারবেন যে অ্যানুয়ালাইজ রিটার্ন যেমন ইউএস স্টক মার্কেটের 10%-এর মতো ছিল, 10%-এর মতো ছিল। বাট কোনো একটা সিঙ্গেল ইয়ারে কিন্তু 10% রিটার্ন নাই। আপনারা যদি লাস্ট 15 বছরে দেখেন, আমার অ্যাভারেজ রিটার্ন 10%, বাট লাস্ট ইয়ারে এটা ছিল 23%, তার আগের বছরে -18%, তার আগের বছরে 29%, এবং যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় -37%। সো অ্যানুয়ালাইজড রিটার্নের আমরা কথা বলি যে এটা অ্যানুয়ালি কতটুকু বাড়ছে, এটা 10%। কিন্তু আপনি যখন দেখবেন যে হিস্টোরিক্যাল ডেটা নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে আসলে কোনো বছরই আপনি অ্যানুয়াল রিটার্ন অ্যাভারেজ রিটার্নের কাছাকাছি আপনার কোনো নাম্বার পাবেন না। সো এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট কেন, যে ধরেন আপনি যখন কোনো ইনভেস্টমেন্টে ইনভেস্ট করেন, ধরেন আপনি হয়তোবা প্রপার্টিতে ইনভেস্ট করছেন, অথবা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। সো দেখা গেল যে হিস্টোরিক্যাল রেট হলো 5-6%, কিন্তু এমন একটা সময় আসবে যখন দেখবেন যে আপনি আপনার হাউস, যে বাড়ির দাম, সেটা হয়তোবা ১ বছরে 10% বাড়বে। আবার পরের বছরে দেখা যাবে 5% ড্রপ করবে। কিন্তু এভারেজে দেখা যাবে ওটা কিন্তু 4-5% বাড়বে। সো দিস ইজ ওয়াই এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, যে আপনি কখনোই এই যে এভারেজ রিটার্ন এটা আপনি কখনোই পাবেন না। বাট আপনি যদি এটা লং টার্ম ধরে রাখেন, ধরেন আপনি যদি 15-20 বছর ধরে রাখেন, দেন you will get close to the average return. সো এখন আসি যে আমাদের দেশে অনেকেই, বিশেষ করে কানাডাতে যারা আছেন, বাংলাদেশি ভাই বোনদের মধ্যে অনেকেই হলো হাউজিং মার্কেটে মেজরিটি অফ দেয়ার ইনভেস্টমেন্ট দেখা যায়। সো আমরা যদি দেখি যে আগের যে চার্টটা থেকে আমরা দেখলাম যে কানাডার স্টক মার্কেট ওভার দ্য লাস্ট 15 ইয়ার্সে অ্যাভারেজে ছিল প্রায় 4.1%। এটার মেজর কারণ হলো যে বেশ কয়েকটা বছর ছিল যখন এই স্টক মার্কেটটা বেশি ড্রপ করেছিল, যেমন 2022 তে, 2018 এ, সরি 2018 এ ড্রপ করেছিল, 2015 এ ড্রপ করেছিল, 2011 এ, এবং প্রত্যেক 3-4 বছর পর পর দেখা যাচ্ছে একটা যে ডাবল ডিজিট ড্রপ, এটা কানাডিয়ান স্টক মার্কেটে। সো আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি হাউজিং মার্কেটে, সো এই ব্লু লাইনটা হচ্ছে আপনার কানাডিয়ান স্টক মার্কেট, আর এই রেড লাইনটা হচ্ছে আপনার কানাডিয়ান হাউজিং মার্কেট। সো দেখা যাচ্ছে যে প্রিটি ক্লোজ, যদিও এটা সমান না, বাট প্রিটি ক্লোজ, বাট স্টক মার্কেট ইজ অলওয়েজ হায়ার দেন দ্য যেটা হাউজিং মার্কেটের থেকে। বাট হাউজিং মার্কেটে কেন সবাই ইনভেস্ট করে, এইটার বিষয় নিয়ে আমি একটু পরে আলোচনা করব, এবং ওয়াই দ্য ম্যাথ ওয়ার্কস। বাট আমি জাস্ট শুধু একটা রেফারেন্স পয়েন্ট দেওয়ার জন্য যে আমরা যেটা দেখলাম যে স্টক মার্কেট প্রায় 4-5%-এর মতো বেড়েছিল, হাউজিং মার্কেট যদি আপনি অ্যানুয়ালাইজড রিটার্ন বের করেন, তাহলে দেখা যাবে যে 4-5%-এর মতো রেট অফ রিটার্ন কানাডার হাউজিং মার্কেটে। এখন আপনি বলতে পারেন যে না, আমার এলাকায় হয়তো বা এতটুকু কম নাই। হ্যাঁ, কারণ এটা হলো অ্যাভারেজ ন্যাশনাল ওয়াইজ, মানে কানাডার
সব ধরনের নেইবারহুডের অ্যাভারেজ। সো আপনার যে নেইবারহুডে থাকেন, আপনি ধরেন স্কারবোরোতে থাকতে পারেন অথবা আম বিশেষ করে টরন্টোর আশেপাশে অথবা ভ্যানকুভারের আশেপাশে যদি থাকেন, আপনার যে রেট অফ রিটার্নটা হবে সেটা কিন্তু এই অ্যাভারেজের থেকে অবভিয়াসলি অনেক বেশি হবে। হ্যাঁ? সেইম গোজ উইথ এই স্টক মার্কেট। আমি যে স্টক মার্কেটের রিটার্নের কথা বললাম, সেটা হচ্ছে এভারেজ স্টক মার্কেট। এখন যদি ধরেন আপনি ইন্ডিভিজুয়াল স্টক কেনেন, ইন্ডিভিজুয়াল স্টকের রিটার্ন কিন্তু আপনার এই এভারেজ স্টক মার্কেটের রিটার্নের থেকে আলাদা হবে। সো দ্যাটস ওয়াই these numbers are different. সো বটম লাইন কি? আমি বেশ কয়েকটা ডিফারেন্ট ইনভেস্টমেন্ট ভেহিকল এর আমি দেখলাম যে হিস্টোরিক্যাল রেট অফ রিটার্ন দেখলাম এবং ওদের যে রিলেটেড রিস্ক গুলো আছে সেটাও দেখলাম। সো বটম লাইন হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্টই আসলে খারাপ ইনভেস্টমেন্ট না। কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন এবং যে রিস্কটা নিচ্ছেন সেটার জন্য আপনি এনাফ রিটার্ন পাচ্ছেন কিনা। আপনি যদি এখন সঞ্চয়পত্র ইনভেস্ট করেন, আপনি অবশ্যই সঞ্চয়পত্রের রেট অফ রিটার্নই পাবেন। আপনি কখনো সঞ্চয়পত্রে ইনভেস্ট করে আপনি কখনো স্টক মার্কেটে রিটার্ন এক্সপেক্ট করতে পারেন না। সেম কেস। সো এবং আরেকটা যেটা বটম লাইন সেটা হচ্ছে যে আপনার কোনো রিস্কি ইনভেস্টমেন্টই আপনার কখনো স্ট্রেইট আপওয়ার্ড হয় না। আপনি যেটা আগের চার্ট থেকে দেখলেন যে ১ বছরে এটা খুব বেড়ে যায়, আবার ড্রপ করে, আবার বেড়ে যায়, আবার ড্রপ করে। সো এবং আমরা যদি আগের হিস্টোরিক্যাল ডেটাও দেখি, প্রত্যেক কয়েক বছর পরেই কিন্তু মার্কেট ড্রপ করে এবং কিছু মার্কেট বেশি ড্রপ করে, আবার কিছু মার্কেট কম ড্রপ করে। ইটস জাস্ট বিকজ অফ দ্য ডায়নামিক্স অফ দ্যাট পার্টিকুলার মার্কেট। সো এটা হচ্ছে বেসিক্স অফ ইনভেস্টিং। এখন আসি যে আরেকটা রিলেটেড কনসেপ্ট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি কোন টাইম ফ্রেমে ইনভেস্ট করছেন। দিস ইজ আমার মতে মোস্ট মিসআন্ডারস্টুড কনসেপ্ট যখন কেউ ইনভেস্ট করে। টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি কোন টাইম ফ্রেমে ইনভেস্ট করছেন দ্যাট উইল ডিফাইন যে আপনার এই ইনভেস্টমেন্টটা মেক সেন্স করে কি মেক সেন্স করে না। এক্সাম্পল দেই, এই চার্টটা আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে যে বিটকয়েনের চার্ট লাস্ট 6 বছরের। সো লাস্ট 6 বছরের বিটকয়েনের চার্ট দেখেন আপনারা যে 2021 সালে হিউজ একটা প্রাইস মুভমেন্ট ছিল, প্রায় $8,000 থেকে প্রায় $60,000 পর্যন্ত উইদিন এ 1 ইয়ার গেছিল এবং এটা 2022 থেকে এই 60,000 থেকে কিন্তু কমে 16,000 নেমে আসছিল। সো আপনি কোন টাইম ফ্রেমে ইনভেস্ট করছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আরেকজনের কথা শোনেন এবং সে হয়তোবা এই প্রাইসে বিটকয়েন কিনেছিল, তার জন্য কিন্তু স্টিল প্রফিটেবল, সে কিন্তু স্টিল প্রফিটে আছে। এখন আপনি যদি এই প্রাইস পয়েন্টে কিনে থাকেন দেন আপনি কিন্তু প্রায় 80% লসে আছেন। সো কোন টাইম ফ্রেমে আপনি ইনভেস্ট করছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এটা উইল ডিফাইন যে আপনার ইনভেস্টমেন্টটা মেক সেন্স করে কি মেক সেন্স করে না। এই কারণে আমার কাছে অনেকেই অনেক সময় স্টক টিপস চায় বা স্টক অ্যাডভাইস চায়। আমি কখনোই কাউকে কোনো অ্যাডভাইস দিতে পারি না। ফার্স্ট অফ অল এটা একটা লাইসেন্সিং রিকোয়ারমেন্ট যে উই আর নট সাপোজ টু গিভ এনি টিপস লাইক স্টক টিপস। আরেকটা কারণ হচ্ছে যে টাইম ফ্রেম। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইউর টাইম ফ্রেম। আপনি কোন টাইম ফ্রেমে ইনভেস্ট করছেন। সো আই ক্যান নেভার গিভ ইউ এনি গাইডলাইন যে এই স্টক উপরে যাবে কি যাবে না। এটা হলো 6 বছরে ডেইলি চার্ট, মানে হলো ডেইলি প্রাইস চার্ট। এরপরের যে চার্টটা আমি দেখাচ্ছি সেটা হলো 6 মাসে, লাস্ট 6 মাসে 1 আওয়ার চার্ট। বিটকয়েন আপনারা জানেন যে বিটকয়েন 24 আওয়ার্স ট্রেডিং হয়। সো লাস্ট 6 মাসে আপনি দেখতে পাচ্ছেন যে এটা যদি আমি 1 আওয়ার চার্ট করে ভাগ করি, মানে প্রত্যেকটা প্রাইস পয়েন্ট হচ্ছে 1 ঘন্টার ইন্টারভালে, তাহলে আপনি দেখতে পারেন যে ইটস বেসিক্যালি আ নয়েজ। এটা একই রেঞ্জে ঘোরাফেরা করছে। সো আপনি কোন প্রাইসে কিনছেন, কোন প্রাইসে বিক্রি করছেন দ্যাট উইল ডিফাইন যে আপনি প্রফিট করবেন কি করবেন না। আপনি যদি এই প্রাইসে কিনেন তাহলে আপনি স্টিল লসে আছেন। আপনি যদি এই প্রাইসে কিনেন তাহলে আপনি লাভে আছেন। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু give you any advice or anything if it's very short term. এছাড়া আপনি যদি জুম আউট করেন, যদি লং টার্ম ভিউয়ে যান, দিস ইজ দ্য বিটকয়েন প্রাইস সিন্স ইটস ইনসেপশন, মানে যখন 2011
10-এ বা 11-তে যখন থেকে এই ডেটাটা অ্যাভেইলেবল, তখন থেকে যে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মান্থলি চার্ট। মানে প্রত্যেকটা ডেটা পয়েন্ট হলো একটা মাসের চার্ট। সো দেখতে পারবেন যে এটা খুব স্মুথ। এটা মাচ স্মুথার দ্যান দ্য প্রিভিয়াস 2 লাইনস। সিম্পলি বিকজ ইটস আ লং টার্ম ভিউ। আপনি যত লং টার্মে যাবেন, আপনার এই রিস্ক যেটা এই যে এই ডে টু ডে যে উঠানামাটা, সেটা অনেকটা কমে আসবে। এটা স্মুথ হয়ে যাবে। সো এই কারণে আমরা যখনই কোনো ক্লায়েন্টকে সাজেস্ট করি, উই অলওয়েজ সে যে ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট লং টার্ম। এখন এই লং টার্মের ডেফিনিশন একেকজনের কাছে একেক রকম। আম যখন আপনি কোনো মিউচুয়াল ফান্ডের কাছে যান, তখন যখন যারা ফান্ড ম্যানেজার, তাদের লং টার্ম হলো ২০-২৫ বছর। আপনি যদি কানাডা পেনশন প্ল্যানের কাছে যান, তাদের লং টার্মের ডেফিনিশন হলো ৩০-৪০ বছর। আবার আপনি যদি এমন অনেক ইন্ডিভিজুয়াল আছে যাদের লং টার্ম হলো যে ৬ মাস বা ১ বছর। বাট ইউ হ্যাভ টু ডিফাইন ইউর লং টার্ম এবং ইউ হ্যাভ টু ডিফাইন ইউর শর্ট টার্ম। তো আপনার লং টার্মের ডেফিনিশন আর আমার লং টার্মের ডেফিনিশন সম্পূর্ণ আলাদা হতে পারে। এবং এটার কোনো আসলে স্ট্যান্ডার্ড কোনো ডেফিনিশন নাই যে কোনটা লং টার্ম আর কোনটা শর্ট টার্ম। বাট আমেরিকাতে যেটা হয় যে ইউজুয়ালি ওরা ১ বছরের অধিক হলে ওরা লং টার্ম ধরে এবং ১ বছরের নিচে হলে ওরা শর্ট টার্ম ধরে ট্যাক্স ওয়াইজ। বাট ইনভেস্টমেন্ট ওয়াইজ এটা আসলে কোনো স্ট্যান্ডার্ড ওরকম কোনো ডেফিনিশন নাই। আচ্ছা, এখন আসি যে যেটা আমি বললাম যে কোনো মার্কেটই কোনো রিস্কি ইনভেস্টমেন্টই এরকম সোজা উপরে কখনো যায় না। সো উই অলওয়েজ সি প্রাইস কাট, মানে এই যে এই ধরনের মার্কেট ড্রপ হয়। সো এই ড্রপগুলোকে আমরা ইউজুয়ালি ৩টা ক্যাটাগরিতে ভাগ করি। সেটা হলো যে একটাকে বলি আমরা পুল ব্যাক, আরেকটাকে বলি কারেকশন, আরেকটাকে বলি বেয়ার মার্কেট। সো আমরা যখন শুনি যে স্টক মার্কেট ক্র্যাশ, তখন what we mean is 20% drop from the peak. So ধরেন এখানে দেখা যাচ্ছে যে বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েন যেমন ২০২১ সালে একবার ৬০,০০০ হয়েছিল। ৬০,০০০ থেকে অলমোস্ট 36,000 এ নেমে আসছিল এই পয়েন্টে। সো দ্যাটস মোর দেন 20% ড্রপ। সো দ্যাট ওয়াজ আ বেয়ার মার্কেট। সেম কেস আপনার এন্ড অফ 2021 এ আরেকবার হয়েছিল। এবং সেম কেস হয়তোবা এখনো এটা হয় নাই, বাট ইটস ইন আ কারেকশন মুড। হ্যাঁ, সো এইভাবে আমরা মেজার করি। সো আমরা যখন বলি যে হাউজিং মার্কেটে বেয়ার মার্কেট আসবে বা ক্র্যাশ হবে, আমরা কিন্তু বলি না যে হাউজিং মার্কেট উইল গো ব্যাক টু, মানে $১ মিলিয়ন বাসা ৬ লাখ টাকা হয়ে যাবে বা ৪ লাখ টাকা হয়ে যাবে। দ্যাটস হোয়াট নট উই আর মিনিং। বেয়ার মার্কেটের ডেফিনেশন হলো আপনার যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট থেকে 20% এর উপরে ড্রপ করলেই আপনার সেটা বেয়ার মার্কেট বা মার্কেট ক্র্যাশ হিসেবে আমরা ধরে নেই। আর পুল ব্যাক বা কারেকশন যেটা 5-10% উপর থেকে নামবে, এটা ভেরি হেলথি। এই ধরনের পুল ব্যাক স্টক মার্কেটের জন্য ভেরি হেলথি, বিকজ আপনার যদি কোনো কিছু এরকম উপর দিকে কনস্ট্যান্টলি যেতে থাকে, যখন ওটা নেমে আসবে তখন ইট উইল বি ভেরি হার্ড। যেটা বিটকয়েনের ক্ষেত্রে মাঝে মধ্যেই আমরা দেখি যে দে গো আপ ভেরি কুইকলি এবং যখন নেমে যায় খুব দ্রুত ফল করে। বাট স্লো অ্যান্ড স্টেডি রাইজ ইজ আ গুড ওয়ে টু, এটা হলো হেলথি মার্কেটের জন্য। এখন আসি, সো এই কনসেপ্ট গুলো হলো যে ইনভেস্টমেন্ট রিলেটেড যে কনসেপ্ট গুলো আমি খুব কুইকলি বলে গেলাম। তানভীর ভাই, এনি কোয়েশ্চেন আপনার পক্ষ থেকে? পরে আমি এই সেকশনে আমি যাব যে ইনভেস্টমেন্ট কোন অপশন গুলো আছে। No, no, I'm good. I'm good. So, short term is basically less than 1 year, but for tax purposes, I guess, right? ট্যাক্স পারপাসে ইউএসএ তে ওরা যেভাবে ক্যালকুলেট করে যে ১ বছরের নিচে আপনি যদি কোনো কিছু বিক্রি করে দেন প্রফিট আচ্ছা। বা লসে, তাহলে ওরা শর্ট টার্ম Oh, গেইন বা লস হিসেবে ক্যালকুলেট করে। আচ্ছা। আর ১ বছরের উপরে হলে লং টার্ম ধরে। বাট ইনভেস্টমেন্টে আমি যেটা বললাম, একেকজনের টাইম Yeah, ফ্রেম আলাদা। yeah. So, তো yeah, 1 year is nothing. হ্যাঁ, ডিপেন্ড করে যে অ্যাসেট ক্লাসের উপরে যে কোন ধরনের ইনস্ট্রুমেন্ট আপনি কিনছেন। সো Right. এইখানে যেমন আমি কমন যে ইনভেস্টমেন্ট ভেহিকেল গুলো আছে, যে এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে আপনার যে ওই যে ৳১০০ সেভিংসটা আপনি চাইলে প্রাইভেট কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। ধরেন তানভীর ভাই একটা কোম্পানি খুললো, তানভীর ভাই ফান্ড রেইজ করতেছে যে ইনভেস্টরদের কাছ থেকে, যে উনি একটা আইটি স্টার্টআপ খুলেছে। সো ইউ ক্যান ইনভেস্ট ইন দ্যাট কাইন্ড অফ কোম্পানি।
দ্যাটস কল্ড প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট কোম্পানি। এছাড়াও আপনি ধরেন অ্যাপলের একটা শেয়ার কিনতে পারেন। আপনি হয়তোবা আপনার ওয়েল সিম্পলের একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট আছে, আপনি ওখানে গিয়ে আপনি অ্যাপলের একটা শেয়ার কিনলেন। সো দিস ইজ এন এক্সাম্পল অফ প্রাইভেট পাবলিক ইনভেস্টমেন্ট। সো যেই ধরনের যেই ধরনের স্টক ইনভেস্টমেন্ট আপনি স্টক মার্কেট থেকে কিনতে পারবেন সেগুলো হলো পাবলিক। আর যেই ধরনের ইনভেস্টমেন্ট আপনি আহ, আপনাকে যেসব কোম্পানির শেয়ার আপনার পাবলিক স্টক মার্কেটে কেনা বেচা হয় না সেগুলোকে প্রাইভেট ইনভেস্টমেন্ট বলে, প্রাইভেট কোম্পানির ইনভেস্টমেন্ট বলে। এছাড়াও আপনার অন্য ধরনের ইনভেস্টমেন্ট আছে, যেমন আপনি যদি কাউকে লোন দেন, এটা এটা আপনার যে কোনো ধরনের হতে পারে। যেমন আপনি যদি সরকারকে লোন দেন, আম, এটা এক ধরনের ইনভেস্টমেন্ট। আপনি ধরেন কোম্পানিকে লোন দিচ্ছেন, সেটা আরেক ধরনের ইনভেস্টমেন্ট। অথবা আপনি যদি ব্যাংকে টাকা রেখে দেন, ব্যাংকে যখন আপনি টাকা রেখে দিবেন, ব্যাংক কিন্তু ইটস এ লাইবিলিটি টু দেম। আপনি যখন তখন চাইলেই কিন্তু ব্যাংক ওই টাকাটা ফেরত দিতে বাধ্য। সো এই ব্যাংক করবে কি, আপনার কাছ থেকে হয়তো আপনাকে হয়তো বা 5% ইন্টারেস্ট দিচ্ছে, বাট ওই 5% ইন্টারেস্ট দিয়ে ও কিন্তু আবার 7% রেটে লোন দিয়ে দিচ্ছে। সো যখনই আপনি কাউকে লোন দিচ্ছেন, দ্যাটস এ লেন্ডিং প্রোডাক্ট। সো আমরা যখন গভর্নমেন্টকে টাকা দিই ইনভেস্টমেন্টের পারপাসে, তখন সেটা আমরা গভর্নমেন্ট বন্ড কিনি। হ্যাঁ, আমরা যখন কোনো কর্পোরেশনকে বা কোম্পানিকে টাকা দিই, ধরেন আপনি আজকে একটা গুগলকে আপনি ওদের গুগলের হয়তো বা একটা প্রজেক্টের জন্য ওরা বিলিয়নস অফ ডলার রেজ করতেছে, আপনি ওদের কাছে আপনি টাকা দিলেন, ওরা আপনাকে তখন একটা বন্ড ইস্যু করবে। হ্যাঁ, সো দ্যাটস কাইন্ড অফ ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট। এছাড়াও আপনি রিয়েল অ্যাসেট যেগুলো কিনতে পারেন, যেমন রিয়েল এস্টেটে আপনি যেটা কিনতে পারেন, আমাদের প্রচুর বাংলাদেশি ভাই বোনদের আছে রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট। ফিজিক্যাল স্টোর, অনেকেই আছে যারা নিজের ব্যবসা করে, অনেকেই ডেন্টিস্ট, ডক্টর, অ্যাকাউন্টেন্ট, এগুলো সবই হলো আপনার ইনভেস্টমেন্ট। যদি আপনি একটা বিজনেস ওনার হন, ইউ আর ইনভেস্টিং ইউর হার্ড আর্ন মানি ইন দ্য বিজনেস। সো আপনার বিজনেসটা যখন গ্রো করবে, দ্যাট ইজ ইউর নেস্ট এগ। এছাড়াও যেটা আমি ক্যাটাগরাইজ করি যে ক্যারিয়ারেও অনেক সময় ইনভেস্টমেন্ট করে অনেকে, তাদের পার্সোনাল লাইফ স্যাক্রিফাইস করে ক্যারিয়ারের জন্য। সো অনেকেই দেখা যায় যে সি লেভেল এক্সিকিউটিভ হয়, 3-4 লাখ টাকা, $500,000 বেতন পাচ্ছে, বাট দে আর স্যাক্রিফাইসিং দেয়ার পার্সোনাল লাইফ। সো দিস ইজ, ইউ ক্যান থিঙ্ক ইট অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট টু ইউর ক্যারিয়ার। সো এইগুলো সবই আপনার ইনভেস্টমেন্ট ভেহিকেলের মধ্যে পড়ে। সো আমরা যখন ইনভেস্টমেন্ট করি, সাধারণত দুই ভাবে আপনি ওই টাকা ওই ইনভেস্টমেন্টটার থেকে রিটার্ন পেতে পারেন। ফার্স্ট যে ওয়ে সেটা হচ্ছে যে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনটা কি? ক্যাপিটাল গেইন হলো, ধরেন আপনি একটা স্টক আপনি 100 টাকায় কিনেছেন এবং আপনি 5 মাস পরে ওইটা 110 টাকায় বিক্রি করলেন। সো এই যে 10 টাকার যে গেইন, সেটা হলো আপনার ক্যাপিটাল গেইন। হ্যাঁ, সো আপনি এই এক্সাম্পলটা আপনার সব ধরনের ইনভেস্টমেন্টই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ধরেন স্টকে আপনি কিনলেন, ইটিএফ কিনলেন, প্রাইভেট বিজনেসে আপনি কিনলেন, আহ, আপনি এমন সময় কিনলেন যে ওই সময় প্রাইভেট, ধরেন আমাদের যেমন বাংলাদেশে এখন 10 মিনিট স্কুল, দ্যাটস অলসো এ প্রাইভেট কোম্পানি। হ্যাঁ, ওরা প্রত্যেকবার ইনভেস্টরদের কাছ থেকে টাকা নেয় আর ওদের ভ্যালুয়েশনের ইনক্রিজ হয়। সো অনেক সময় অনেকে আর্লি স্টেজে ইনভেস্ট করে, তারপর যখন আস্তে আস্তে ওদের ভ্যালুয়েশনটা বাড়ে, তখন ওরা ওই রাউন্ডে গিয়ে ওরা শেয়ারটা বিক্রি করে দেয়। অথবা আপনি ধরেন রেন্টাল প্রপার্টি কিনলেন, আপনি হয়তো বা একটা রেন্টাল প্রপার্টি $5 লাখ কিনেছিলেন, এখন হয়তো সেটা $8 লাখ। সো আপনি এই $3 লাখ গেইন পেলেন। অথবা আপনি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেছেন। সো all investment will have some sort of capital gain um, option. কিছু কিছু ইনভেস্টমেন্টে আবার আপনি ডিভিডেন্ড বা ক্যাশ ফ্লো যেটা, সেটার অপশনটা আছে। যেমন কি, ধরেন আপনি এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করেছেন যেটা ডিভিডেন্ড দেয়। আহ, কানাডাতে অনেক কোম্পানি আছে যেগুলো ম্যাচিওর কোম্পানি, যেগুলো অনেক ধরনের প্রফিট হয়, যেমন ক্যানাডিয়ান ব্যাংক স্টক গুলো সাধারণত ডিভিডেন্ড দেয়। তারপরে আপনার ধরেন প্রাইভেট বিজনেস, যেটা ধরেন হয়তোবা কোম্পানিটা খুব প্রফিটেবল, ওদের রেভিনিউ হয়তোবা $1 মিলিয়ন, এখানে এক্সাম্পল, ওদের রেন্ট টেন্ট সবকিছু দেওয়ার পরে ওদের সব খরচ মিলিয়ে $7 লাখ, এই যে $3 লাখ মতো একটা সেভিংস থাকলো, নেট প্রফিট, ইট ক্যান বি ডিস্ট্রিবিউটেড টু দ্য শেয়ার হোল্ডার্স। হ্যাঁ, সো এটাও আপনার ইটস কাইন্ড অফ এ ডিভিডেন্ড। এছাড়াও আপনার ধরেন রেন্টাল প্রপার্টি, আমি এক্সাম্পল দেখি, ধরেন আপনি রেন্টাল ইনকাম $5,000, আপনার মর্টগেজ সবকিছু দেওয়ার পরে হয়তো বা আহ, $4,000 খরচ হলো,
এই যে ১,০০০ টাকার আপনার এক্সেস যেটা, সেটাই হচ্ছে আপনার রেন্টাল ক্যাশ ফ্লো। আনফরচুনেটলি যে কানাডার যে অবস্থা হাউজিং মার্কেটে, এই বেশিরভাগ রেন্টাল প্রপার্টিরই নেগেটিভ ক্যাশ ফ্লো, যে রেন্টটা পাওয়া যায় এই মর্টগেজ, প্রপার্টি ট্যাক্স, ইউটিলিটি এগুলো দেওয়ার পরে আসলে আমাদেরকে উল্টা আরো পকেট থেকে কিছু দেওয়ার লাগে। হ্যাঁ, সো পিপল ইউজুয়ালি রেন্টাল প্রপার্টিতে স্টিল ইনভেস্ট করে জেনে শুনে যে এখানে নেগেটিভ ক্যাশ ফ্লো থাকবে বিকজ অফ দিস ক্যাপিটাল গেইন। যে তারা অ্যান্টিসিপেট করছে যে হ্যাঁ, আমার হয়তো বা মাসে মাসে $1,000-2,000 লস যাচ্ছে, বাট প্রপার্টির দাম বাড়ছে এবং আই উইল মেক আপ দ্যাট রিটার্ন, নেগেটিভ রিটার্ন ফ্রম হিয়ার বাই গেইনিং সাম মোর মানি ফ্রম হিয়ার। সো আমরা যখন ইনভেস্টমেন্ট ডিসিশন নেই তখন আমরা আসলে দেখি যে আসলে টোটাল রিটার্নটা কি। টোটাল রিটার্নটা হচ্ছে যে ক্যাপিটাল গেইন প্লাস ডিভিডেন্ড। সো অনেক ইনভেস্টমেন্টের আছে যে কোনো ডিভিডেন্ড নাই। ফর এক্সাম্পল ক্রিপ্টোকারেন্সিতে আপনি ইনভেস্ট করলে কোনো ডিভিডেন্ড পাবেন না। সেক্ষেত্রে পুরো পিওর আপনার যে রিটার্ন সেটা পুরোটাই হবে হলো ক্যাপিটাল গেইন। সেম কেস উইথ স্টার্টআপ কোম্পানি। 10 মিনিট স্কুল এখনো কোনো প্রফিটেবল কোম্পানি না যে ওরা ডিভিডেন্ড দেওয়ার মতো সক্ষমতা আছে। বা ধরেন বাংলাদেশের পাঠাও, স্টিল উবার, এয়ারবিএনবি, স্টিল দে আর বার্নিং ক্যাশ স্টিল টুডে আফটার 15 ইয়ার্স অফ রানিং। সো এই ধরনের স্টার্টআপ কোম্পানি ইউজুয়ালি ডিভিডেন্ড দেয় না। আচ্ছা, এখন আসি যে স্টক। ইউজুয়ালি আমরা স্টক বলতে আসলে কি বুঝি? স্টক হলো আসলে আপনার একটা কোম্পানির ওনারশিপ। আপনি ধরেন আরবিসির একটা স্টক কিনলেন, দ্যাট মিনস আপনি হলো আরবিসির একটা শেয়ারের ওনার। সো আপনি একটা ভোটিং শেয়ার পাবেন, এবং আরবিসি যদি ভালো কিছু করে তাহলে আপনি ওটার বেনিফিট পাবেন, আপনার শেয়ার প্রাইস বাড়বে। আম, আবার আরবিসি যদি খারাপ করে তাহলে ওটার শেয়ার প্রাইস কমে যাবে, সো আপনি তখন লস খাবেন। সো দিস ইজ হাউ পাবলিক স্টক মার্কেটে কাজ করে। যদি প্রাইভেট কোম্পানি হয় তাহলে ওই যে বললাম যে ভ্যালুয়েশনটা চেঞ্জ হয়। যখনই আহ, কোনো প্রাইভেট কোম্পানি ফান্ড রেজ করে, দে হ্যাভ টু ভ্যালু দেয়ার কোম্পানি। তখনই আপনার ভ্যালুয়েশনটা যখন হয় তখন ওরা বলতে পারবে যে আচ্ছা এই কোম্পানির ভ্যালুয়েশন এত টাকা। যেমন বাইজু, যেমন একটা এক্সাম্পল আমি দেই। বাইজু হলো আপনার আমার মনে হয় যে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট এডুটেক, মানে 10 মিনিট স্কুল তো বাংলাদেশে, বাইজু হচ্ছে ইন্ডিয়ার। সো বিকজ দে হ্যাভ দ্য লার্জেস্ট পপুলেশন, আমার মতে যে বাইজু হলো দি লার্জেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। I think you're right. বাইজুর যেটা হয়েছিল যে কোভিড এর সময়, যেহেতু ইন্টারেস্ট রেট ওয়াজ ভেরি, মানে ফ্রি ছিল, ইন্টারেস্ট রেট খুব কম ছিল, এই কারণে ভ্যালুয়েশন, বাইজুর ভ্যালুয়েশন এট দ্য পিক আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, 30 বিলিয়ন ডলার ছিল। Right. এইটা আপনার লাস্ট ইয়ারের যে ভ্যালুয়েশন হয়েছে, ইট লস্ট 60-70%। সো এই ধরনের প্রাইভেট কোম্পানিও কিন্তু এরকম মার্কেট সাইকেল দিয়ে যায়। প্রবলেমটা হলো যে প্রাইভেট ইনভেস্টমেন্টে আপনার ইললিকুইড। আপনি একটা ইনভেস্টমেন্ট যখন প্রাইভেট কোম্পানিতে করবেন, আপনি ওটা চাইলেই শেয়ারটা বিক্রি করতে পারবেন না। ওয়ারএজ আপনি যদি পাবলিক কোম্পানিতে ইনভেস্ট করেন, ধরেন আপনি আরবিসি শেয়ার কিনলেন বা স্কোশিয়া ব্যাংকের শেয়ার কিনলেন, ইউ ক্যান সেল ইট অ্যাট এনি টাইম অ্যাজ লং অ্যাজ দ্য মার্কেট ইজ ওপেন। আপনি গেলেই আপনার অ্যাকাউন্টে গেলেই আপনি শেয়ার সেল করে দিতে পারবেন এবং আপনার পরের দিনেই আপনি টাকাটা পেয়ে যাবেন। সো এই ধরনের রিস্ক থেকে যায়, যেহেতু প্রাইভেট কোম্পানির রিস্ক বেশি, যেহেতু এটা ইললিকুইড। সো প্রাইভেট কোম্পানিতে আপনি যখন ইনভেস্ট করবেন অবশ্যই আপনার রিটার্নটা পাবলিক কোম্পানির থেকে বেশি হওয়া উচিত, যেহেতু এটা আপনি রিস্ক বেশি নিচ্ছেন। রিমেম্বার যে রিস্ক বেশি হলে রিটার্নও বেশি হবে। আরেকটা রিলেটেড কনসেপ্ট হলো যে আপনি যদি শেয়ার মার্কেট দেখেন, স্টক মার্কেট, পাবলিক স্টক মার্কেট দেখেন, তাহলে দেখতে পারবেন যে স্টক প্রাইস যেটা আপনি দেখতেছেন, যে ডে টু ডে যে স্টকের ওঠানামা করাটা, শর্ট টার্মে এটা কখনো আপনার বিজনেসের রিফ্লেকশন হয় না। মানেটা কি হচ্ছে কি, যে বিজনেস কি করছে না করছে এটার শর্ট টার্ম ইম্প্যাক্টটা আপনার স্টক প্রাইসে খুব কমই দেখা যায়, বাট ইন দ্য লং টার্ম এটা দেখা যায়। ধরেন প্যালাটনের কথা আমি যদি বলি, প্যালাটন ছিল আপনার 2000, প্যালাটন সম্পর্কে যারা জানে, ইট ওয়াজ এ এক্সারসাইজ কোম্পানি
ওরা হচ্ছিল যে ওরা অ্যাপের মাধ্যমে ওরা দে দে ওয়ার কানেক্টিং পিপল থ্রু দেয়ার প্রোপ্রাইটারি অ্যাপ, এবং ওরা একটা যে কোভিডের সময়, কোভিড যখন লকডাউন শুরু হয়, তখন ওরা এমন একটা সিস্টেম তৈরি করেছিল যে যেখানে ওরা ওদের জিম অ্যাক্সেসরিজ, যেগুলো ধরেন আপনার ট্রেডমিল অথবা আপনার বাইক, সাইকেলিং, এই জিনিসগুলো ওরা বিক্রি করছিল। প্লাস দে ওয়ার গিভিং এ নাইস ডিসপ্লে ওয়ার ইউ ক্যান কানেক্ট উইথ আদার পিপল। সো ওইটা আপনার খুব কম সময়ের মধ্যে অনেক ভ্যালুয়েশনে চলে গেছিল। বাট ওরা যেটা ভুল করেছিল যে দে ওয়ার বার্নিং ক্যাশ, এবং স্টক প্রাইস কিন্তু সবসময় আপনার বিজনেসে কি হবে ইন দ্য নেক্সট 1 ইয়ার, ওইটা অলরেডি ওরা জানে। যে আপনার যারা স্টক মার্কেটে যারা প্রফেশনালি কাজ করে, তারা কিন্তু অলরেডি দে ক্যান সি হোয়াটস গোয়িং টু হ্যাপেন ইন দ্যাট কোম্পানি ইন দ্য নেক্সট 2 কোয়ার্টার্স, এবং ওইটারই কিন্তু রিফ্লেকশন আপনার স্টক মার্কেটের যে স্টক প্রাইসে সেটা রিফ্লেকশন হয়। সো এটা ভাবার কোনো কারণ নাই যে কোনো বিজনেস ভালো করছে জন্যই যে ওদের স্টক প্রাইসও ভালো হবে, এটা ভাবার কোনো কারণ নাই ইন শর্ট টার্ম। বাট ইন লং টার্ম ইটস ইউজুয়ালি দ্য ট্রুথ। মানে আপনার যদি ইউজুয়ালি আপনার বিজনেস ভালো করে, ইন দ্য লং টার্ম আপনার স্টক প্রাইসও ভালো করবে। বাট ইন দ্য শর্ট টার্ম এটার সাথে কোনো সম্পর্ক নাই। সো আপনি অনেক সময় শুনে থাকবেন যে গ্রেট কোম্পানি বাট ব্যাড স্টক, অথবা ব্যাড কোম্পানি বাট গ্রেট স্টক। সো ওই যে আগে আমি একটা কথা বললাম যে কোনো ইনভেস্টমেন্টই খারাপ না। It depends on how much risk you are taking and how much return you are getting. So অনেক সময় দেখা যায় যে বেড বাথ এন্ড বিয়ন্ড, অথবা লাস্ট ইয়ারে যদি আমরা চিন্তা করি যে ধরেন গেম স্টপের কথা। গেম স্টপ, যেটা আমরা যারা একটু স্টক মার্কেট নিয়ে টাচে ছিলেন, ইউ নো যে গেম স্টপের কোম্পানি কিন্তু খুব একটা ভালো ছিল না, বাট people made millions of dollars in GameStop stock. Same goes with AMC. তানভীর ভাই অনেক ইয়ে দেখে, মুভি দেখে, I know. So তানভীর ভাই goes to AMC. So অনেক সময় দেখা যায় যে কোম্পানি লসে আছে কিন্তু তাদের শেয়ার প্রাইস খুব ম্যানিপুলেটেড হয়। So this is what I was just trying to explain, যে স্টক প্রাইস আর বিজনেস is not the same. সেকেন্ড টাইপের ইনভেস্টমেন্ট যেটা আপনি করতে পারেন, সেটা হলো যে আপনি কাউকে লেন্ড করতে পারেন। সেটা কিরকম? আপনি এই জিনিসটা লেন্ড করতে পারেন, এগুলোকে সাধারণত বন্ড বলে। আপনি যখনই কোনো কাউকে লেন্ড করতে যাবেন তখন এটা বন্ড হচ্ছে। সো আপনি যদি গভর্নমেন্টকে লেন্ড করেন সেটা হবে গভর্নমেন্ট বন্ড, আপনি যদি কোনো কোম্পানিকে লেন্ড করেন সেটা হবে কর্পোরেট বন্ড। সো এগুলোর সাধারণত রিস্ক লেভেল আপনার স্টকের থেকে সাধারণত কম হয়। আপনি যদি আমি যদি প্রথম চার্টে যাই, এখানে যদি আপনি দেখেন যে বন্ড হলো এই ক্যাটাগরির ছিল, এবং আপনি দেখতে পাচ্ছেন যে বন্ডের রিটার্ন সাধারণত সিঙ্গেল ডিজিট হয়, এবং খুব বেশি ভ্যারিয়েবিলিটি নাই, মানে খুব বেশি ওঠানামা করে না। এটা হলো গভর্নমেন্ট বন্ড। আর এটা হলো জাঙ্ক টাইপের বন্ড, যেগুলো হলো সাধারণত একটু রিস্কি বিজনেসে আপনার বন্ড যেগুলো লোন নেয়। সো এগুলার আবার রিস্ক বেশি, সেই কারণেই দেখেন আপনার এটার এক বছরে অনেক বেশি বাড়তেছে, আবার বেশি ড্রপ করতেছে। সো এই ধরনের আপনার আরেক ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে এই বন্ড। এছাড়াও আপনার লো রিস্ক ক্যাটাগরিতে আপনার জিআইসি বা সেভিংস অ্যাকাউন্ট, যেগুলো আপনি কোনো ব্যাংকের কাছে দিচ্ছেন, দিজ আর ভেরি মানে সিকিউরড ইনভেস্টমেন্ট। এবং যদি ইউজুয়ালি কোনো ব্যাংক ফেল করে না কানাডাতে, কারণ হলো ব্যাংকগুলোকে সাধারণত গভর্নমেন্ট খুব সাপোর্ট দিয়ে থাকে। বাট দেয়ার আর সাম আদার ইন্স্যুরেন্স দ্যাট ব্যাংকস হ্যাভ টু বাই। যদি কখনো কোনো ব্যাংক ফেল করে, দেন ইয়োর অ্যামাউন্ট ইজ কাভার্ড আপ টু এ সার্টেন পয়েন্ট। হ্যাঁ, এই বন্ডের ক্ষেত্রে কোনো এরকম কিছু নাই। এটা পিওরলি ডিপেন্ড করে যে কোন ধরনের বন্ড আপনি কিনছেন। আপনি যদি গভর্নমেন্টের বন্ড কেনেন তাহলে দে আর টিপিক্যালি কনসিডার্ড ভেরি সেফ, বিকজ আপনি গভর্নমেন্টকে টাকা দিচ্ছেন। সো ধরেন গভর্নমেন্ট অফ কানাডা প্রত্যেক বছর যখন ওরা বাজেট করে, দে স্পেন্ড মোর দেন হোয়াট দে আর্ন। সো হয়তোবা তাদের স্পেন্ডিং হয়তোবা $500 বিলিয়ন, বাট তাদের যে ট্যাক্স থেকে যে রেভিনিউ কালেকশন হয় সেটা হয়তোবা $450 বিলিয়ন। সো এই যে $50 বিলিয়ন গ্যাপটা,
ওরা সাধারণত এই বন্ড ইস্যু করে ওরা এই 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 গ্যাপটা ওরা ফিল আপ করে। সো আপনি যখন ইনভেস্টর হিসেবে আপনি গভর্নমেন্টকে এই টাকাটা দিচ্ছেন, দেন বেসিক্যালি ইউ আর লেন্ডিং মানি টু দ্য গভর্নমেন্ট। এবং যেহেতু আপনি গভর্নমেন্টকে দিচ্ছেন, গভর্নমেন্টস আর টিপিক্যালি ভেরি সেফ বিকজ দে ক্যান অলওয়েজ রেইজ ট্যাক্সেস এবং পে ইউর মানি ব্যাক। সো যেটা অনেক সময় দেখা যায় যে যেগুলা লো রিস্ক মানে হাই রিস্ক কান্ট্রি যেমন বাংলাদেশ অথবা শ্রীলঙ্কার মতো, শ্রীলঙ্কার যেটা হয়েছিল যে দে কুড নট পে ব্যাক দ্য ফরেন লোন, যে কারণে ওদের প্রবলেম হয়েছিল এবং এই কারণে অনেক সময় ওদের যে ক্রেডিট রেটিং থাকে ওটা কমায় দেয়। এই এনিওয়ে আমি অত ডিটেলসে যেতে চাই না, বাট কানাডার গভর্নমেন্টের পার্সপেক্টিভে এই বন্ডগুলো খুবই সেফ। এখন আসি যে আরেক ধরনের মেজরিটি বা বাংলাদেশি যারা আছে কানাডাতে তারা ইউজুয়ালি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। সো আমি একটু সময় নিয়ে আমি মিউচুয়াল ফান্ডটা একটু এক্সপ্লেন করতে চাই। সো ফার উই ডিসকাসড অ্যাবাউট স্টকস এবং বন্ড। স্টকসটা হলো আপনার কোম্পানির ইনভেস্টমেন্ট, বন্ডটা হলো আপনি যখন কোনো কাউকে লোন দেন, গভর্নমেন্টকে লোন দিতে পারেন সেটা গভর্নমেন্ট বন্ড, আর কর্পোরেশনকে লোন দিলে সেটা কর্পোরেট বন্ড। এখন আমরা আসি যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি। মিউচুয়াল ফান্ড হলো ধরেন আহ, এই মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা আসছে হলো যে ব্যাক ইন দ্য 60s 70s 80s সবার তো আসলে স্টক মার্কেটের নলেজ নাই এবং সবার আসলে ওই এক্সপার্টিসও নাই বা সবার আসলে ওই সময়টাও নাই যে এই বিষয়ে সে টাইম স্পেন্ড করবে। সো ধরেন কথার কথা যে তানভীর ভাই বা মেহরাব ভাই বা আমি, আমরা তিনজনই আমাদের প্রফেশন নিয়ে খুব ব্যস্ত, আমরা আমাদের এই নলেজটাও নাই, উই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি হেডেক অর উই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড আওয়ার টাইম। সো এরকম আমরা তিনজন এই মনে করেন আমাদের কাছে মনে হলো যে আমার কাছে 5,000 টাকা, তানভীর ভাইয়ের কাছে 10,000 টাকা, মেহরাব ভাইয়ের কাছে 15,000 টাকা। সো এই 30,000 টাকা, এই 30,000 টাকা আমাদের সেফ থাকলো। এখন এই 30,000 টাকা আমরা কি করতে পারি? আমরা করতে পারি কি, এই ব্যাংকগুলো করলো কি যে এরা এই 30,000 টাকা তিনজনের কাছ থেকে কালেক্ট করলো, কালেক্ট করে ওরা একটা এই মিউচুয়াল ফান্ড কোম্পানির মাধ্যমে ওরা এই টাকাটা 30,000 টাকাটা কালেক্ট করার পরে ওরা একটা ফান্ড ম্যানেজারকে অ্যাপয়েন্ট করলো। ফান্ড ম্যানেজার হলো টিপিক্যালি আপনার যারা প্রফেশনাল, আপনার যারা স্টক মার্কেট রিলেটেড সারাদিন কাজ করে, সারাদিন ওই 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 মার্কেট নিয়েই সারাদিন পড়ে থাকে। দে উইল টেক দ্যাট $30,000 এবং তারা এই 30,000 টাকাটা নিয়ে ওরা বিভিন্ন কোম্পানিতে ওরা ইনভেস্ট করবে। সো ওরা আপনার ধরেন টরন্টো স্টক এক্সচেঞ্জে প্রায় 300টার মতো কোম্পানি আছে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আরো 3-4 হাজার স্টক আছে। সো ওরা এই পুরো মার্কেটটা অ্যানালাইজ করে ওদের কাছে যেগুলো মনে হবে যে আমাদের এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করা দরকার, সো ওরা ওই ধরনের ইনভেস্টমেন্ট গুলো করবে। স্টকেও করবে, বন্ডেও করবে, ওদের কাছে যেটা সুইটেবল মনে হয়। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের একটা করে ম্যান্ডেট থাকে। যেমন ধরেন একটা মিউচুয়াল ফান্ড হতে পারে যে ধরেন গ্রোথ ম্যান্ডেট, যে এটার কাজই হলো গ্রোথ, মানে ওরা শুধুমাত্র আইটি কোম্পানিতে ইনভেস্ট করবে অথবা আহ, বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ধরনের ম্যান্ডেট থাকে। সো এই এই ফান্ড ম্যানেজাররা ওই ম্যান্ডেট অনুযায়ী কাজ করবে। যদি ফান্ডের ম্যান্ডেট থাকে যে খুবই লো রিস্ক ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে ওরা যখন ইনভেস্টমেন্ট গুলো করবে তখন ওরা খুবই লো রিস্ক ইনভেস্টমেন্ট গুলোতে ইনভেস্ট করবে। আবার যদি ফান্ডের ম্যান্ডেট থাকে যে খুব হাই রিস্ক ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ ওইটার ইনভেস্টররা হাই রিস্ক চায়, হাই রিটার্ন চায়, তাহলে ওরা স্টার্ট আপ কোম্পানি বা ধরেন এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করতে হবে যেখানে খুব রিটার্নটা খুব বেশি আসতে পারে। সো সো আমার কাছ থেকে, তানভীর ভাইয়ের কাছ থেকে, মেহরাব ভাইয়ের কাছ থেকে 30,000 টাকা নিল এই মিউচুয়াল ফান্ড কোম্পানি। তারপর ওরা ফান্ড ম্যানেজারদেরকে দিয়ে দিল, ফান্ড ম্যানেজাররা এই টাকাটা ইনভেস্ট করলো স্টক মার্কেটে অথবা প্রাইভেট মার্কেটে, এবং বছর শেষে যেই রিটার্নটা আসলো সেই টাকাটা আবার আমাদের সবার এই তিনজনের মাঝে ভাগ করে দিল। সো আমি যেহেতু সবচেয়ে কম ইনভেস্টমেন্ট করেছি, আমি সবচেয়ে কম ওই প্রপোর্শনেটলি পাবো। মেহরাব ভাই যেহেতু সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে, হি উইল গেট দ্য মোস্ট অফ দ্য রিটার্ন। এবং অবভিয়াসলি এই কাজটা তো আর ফান্ড ম্যানেজার আর মিউচুয়াল ফান্ড কোম্পানিরা ফ্রি ফ্রি করে দিবে না। দ্যাটস ওয়্যার দ্য MER কামস ইন, সো ম্যানেজমেন্ট এক্সপেন্স রেশিও। সো এই সার্ভিসটা দেওয়ার জন্য, এই 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 পুরো প্রসেসটা করার জন্য এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো আপনার কাছ থেকে, আমার কাছ থেকে একটা পার্সেন্টেজ কেটে নিবে।
এই পার্সেন্টেজটা হলো এই যে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, যেটা যেমন এটা আমি একটা এক্সাম্পল নিয়েছি, দিস ইজ জাস্ট ইলাস্ট্রেশন পারপাস। যেমন এখানে আপনার আম, প্রত্যেকটা ফান্ডই ইউজুয়ালি দুই ধরনের সিরিজ আপনি দেখতে পারবেন খুব কমন, একটা হলো এ সিরিজ এবং একটা হলো এফ ক্লাস। এ সিরিজটা হলো আপনার সাধারণত আপনার রিটেল ব্যাংকে বিক্রি করে। আপনি যখন রিটেল ব্রাঞ্চে যান, ধরেন আপনি সিআইবিসি তে যাচ্ছেন ব্রাঞ্চ লেভেলে, অথবা আপনি ধরেন আরবিসির ব্রাঞ্চ লেভেলে যাচ্ছেন, ওরা সাধারণত আপনাকে এ সিরিজটা সেল করবে। হুম। সো এ সিরিজটা যখন আপনাকে সেল করবে, তখন 0.6% যাচ্ছে আপনার এই ফান্ড ম্যানেজাররা, কারণ এরা আপনার একটা এই ফান্ডটা ম্যানেজ করতেছে। 1%-এর মতো যাচ্ছে আপনার এই যে মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে। আপনাদের আমাদের বাংলাদেশী কমিউনিটির কনটেক্সটে যদি ধরেন আপনি একটা আপনার ব্রাঞ্চ লেভেলে গিয়ে আপনি কোনো অ্যাডভাইজারের সাথে কথা বলছেন। সো ওই ব্রাঞ্চ লেভেলের অ্যাডভাইজারটা আপনার ব্যাংকের একটা ডিভিশনের সাথে কাজ করে। দে আর গেটিং 1% ট্রেইলিং কমিশন। যে এই যে আপনাকে অ্যাডভাইসটা দিচ্ছে যে আপনাকে টিএফএস তে ইনভেস্ট করা উচিত না আরআরএসপি তে ইনভেস্ট করা উচিত, আপনাকে যে এই অনগোইজ অ্যাডভাইসটা দিচ্ছে, আপনাকে কিছু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিবে। ধরেন যদিও ওদের খুব লিমিটেড ক্যাপাসিটিতে অ্যাডভাইস দেওয়ার লাইসেন্স আছে, ওরা খুব বেশি ব্রড সেন্সে আপনাকে অ্যাডভাইস দিতে পারে না। সো বাট দিস ইজ দ্য পোর্শন দে আর গেটিং। এছাড়াও কিছু ট্যাক্সেস এবং অপারেটিং এক্সপেন্স সব মিলে আপনার 1.89% দিতে হচ্ছে। তার মানেটা হচ্ছে যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স টু দ্য ফান্ড, এই 1.89% যে টাকাটা, এটা আপনার কাছ থেকে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। আপনি ইউ উইল নট ইভেন সি ইট। হ্যাঁ। এফ ক্লাস ফান্ড অন দ্য আদার হ্যান্ড আর ফর টিপিক্যালি ফি বেসড অ্যাডভাইজার, যারা একটু ওয়েলথি ক্লায়েন্ট এবং যারা একটু সিনিয়র লেভেলের অ্যাডভাইজারদের সাথে কাজ করেন। these senior levels advisors charges separately. So এই ইউজুয়ালি ওয়েলথ ম্যানেজমেন্টের যারা অ্যাডভাইজার, তারা আপনাকে সেপারেটলি আর একটা ফি চার্জ করবে। টিপিক্যালি দ্যাট ইজ সামওয়্যার অ্যারাউন্ড দিস পার্সেন্ট, বাট ওদের ফিটা একটু কমে আসে যেহেতু ওরা একটু বিগার ডলার নিয়ে কাজ করে। সো দ্যাটস ওয়াই ইউ ক্যান ওয়ার্ক উইথ এ সিনিয়র অ্যাডভাইজার who are licensed to sell F class fund. বাট ইন জেনারেল আপনার এই ব্যাংকের সাথে গেলে আপনি 2% এর মতো আপনাকে খরচ করতে হবে। সো আপনি যখন ইনভেস্টমেন্ট রিটার্ন আপনি দেখতে পান আপনার ইনভেস্টমেন্ট স্টেটমেন্টে, ওইটা সাধারণত আপনার নেট অফ ফিস থাকে। সো যদি এই যে এখানে যেটা আমি বললাম যে 7%-এর মতো এখানে রিটার্ন পায় এই ফান্ড ম্যানেজাররা, ওরা অটোমেটিক্যালি আপনার কাছ থেকে 1.89% কেটে নিবে এবং আপনার অ্যাকাউন্টটা 5.1% হারে গ্রো করবে। হ্যাঁ। অনেক কমন একটা কোশ্চেন যে আমি যদি লস খাই তাহলেও কি আমাকে এই ফিটা দিতে হবে? হ্যাঁ, এই ফিটা আপনি লস খেলেও আপনাকে দিতে হবে। সো আপনার যদি লস হয় -5%, এই ফি সহ আপনার তখন হয়ে যাবে -6.89%। হ্যাঁ, এটা একটা কমন কোয়েশ্চেন। সো এটা রিগার্ডলেস অফ দ্য পারফরমেন্স অফ দ্য ফি, মানে এই ফিটা আপনার রিগার্ডলেস অফ দ্য পারফরমেন্স, এটা আপনাকে দিতেই হবে ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিকে। এনি কোয়েশ্চেন তানভীর ভাই before I go to the sec fund? So the statement basically has after your MER. So ইউজুয়ালি হ্যাঁ, যদি okay. আপনি এ ক্লাস শেয়ার ইউজ করেন তাহলে ইয়েস। এবং যেটা গভর্নমেন্ট করার চেষ্টা করছে যে এই ফি ডিসক্লোজারটা ওরা যেহেতু ট্রান্সপারেন্সি নিয়ে আসতে চায় ওরা, সো দে ওয়ান্ট টু মেক ইট অ্যাভেইলেবল। সো আপনি যখন স্টেটমেন্ট খুলবেন, ইউজুয়ালি আপনার স্টেটমেন্টে লেখা থাকবে যে আপনি এই মিউচুয়াল ফান্ড কোম্পানিতে আপনি কত টাকা দিয়েছেন। এটা আপনার এখনকার রিকোয়ারমেন্ট হিসেবে। Oh, okay. So for more transparency. হুম। Acha. So Series F key anybody can get it, or you're saying like high value clients like usually if somebody কোনো অ্যাডভাইজার যদি আপনাকে ডিরেক্টলি চার্জ করে আলাদা ফি, right? ফি বেসড অ্যাকাউন্ট, এই যে এখানে যেটা বলছে অ্যাভেলেবল ইন ফি বেসড অ্যাকাউন্ট, তখন ওরা করে কি আপনাকে এফ ক্লাস ফান্ডটা বিক্রি করতে পারে। Acha. এবং কারণ অ্যাডভাইজার অলসো নিডস টু গেট পেইড ফর দেয়ার সার্ভিসেস। সো দ্যাটস ওয়াই এই যে এখানে দেখেন যে সেপারেট অ্যাকাউন্ট ফি ইজ চার্জড। Okay.
বাট টিপিক্যালি আপনি যদি 1% ধরেন তাহলেও আপনি এখান থেকে প্রায় 0.11% এর মতো ডিসকাউন্ট পাবেন বিকজ অফ ইওর লার্জার Right. ডলার অ্যামাউন্ট। Right. হ্যাঁ, এখন আসি আরেকটা খুব কমন আমাদের কমিউনিটি দেখা যায় যে সেক ফান্ডে ইনভেস্টমেন্ট। সেক ফান্ডটা কি? সেক ফান্ডটা ইউজুয়ালি আপনার ইন্স্যুরেন্স অ্যাডভাইজাররা সেল করে বিকজ দ্যাটস দ্য অনলি প্রোডাক্ট দে আর অ্যালাউড টু সেল। সেক ফান্ডটা হলো একটা হাইব্রিড টাইপের ইনভেস্টমেন্ট। এটার মধ্যে একটা মিউচুয়াল ফান্ডেরও একটা বৈশিষ্ট্য আছে, আবার একটা ইন্স্যুরেন্স কন্ট্রাক্টেরও একটা বৈশিষ্ট্য আছে। সো এটা কিভাবে কাজ করে যে ইউজুয়ালি আপনি যদি সেক ফান্ডে ইনভেস্ট করেন, সেক ফান্ড বেসিক্যালি একই ওয়ে, এক্স্যাক্টলি সেম ওয়ে মিউচুয়াল ফান্ডে যেভাবে ইনভেস্টমেন্ট হয়, সেক ফান্ডেও সে একইভাবে ইনভেস্টমেন্ট হয়। ইন্স্যুরেন্স কোম্পানি 8-10 জনের কাছ থেকে টাকা নেয়, একটা ফান্ড ম্যানেজারকে দেয়, ফান্ড ম্যানেজার ইনভেস্ট করে এবং ওইটার যে রিটার্নের টাকাটা সেটা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। দ্য মেইন ডিফারেন্স হলো যে এই সেক ফান্ডের মধ্যে একটা ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট থাকে। ইন্স্যুরেন্সটা অ্যাড করার জন্যই এটাই হলো মেইন ডিফারেন্স। এই ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা কি? আপনি যদি ধরেন একটা ইনভেস্টমেন্ট করলেন এবং আপনি সাধারণত 10 বছরের বেশি সময় ধরে রেখে দিলেন ওই ইনভেস্টমেন্টটা, তাহলে ওরা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে গ্যারান্টি দিবে যে আপনি যে অরিজিনাল ইনভেস্টমেন্ট করেছিলেন সেটা আপনাকে গ্যারান্টি দিয়ে দিবে। সো এক্সাম্পল দেই, ধরেন আপনি $1,00,000 এই সেক ফান্ডে রাখলেন, হ্যাঁ, এবং 10 বছর পরে এই এই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়ালো হলো $1,30,000। হুম, সো এখন যদি 10 বছর পরে আপনি $1,30,000 হলো, সো এটাই আপনার রিটার্ন। কিন্তু যদি এই $1,00,000 10 বছর পরে গিয়ে $90,000 হতো, তাহলে ওরা আপনাকে $1,00,000ই দিত আপনাকে। হুম, দ্যাটস দ্য ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট পোরশন। এবং বিভিন্ন সেক ফান্ডের বিভিন্ন রেঞ্জ থাকে। কোনো সেক ফান্ডের আপনার 75% প্রিন্সিপাল প্রোটেকশন, কোনো সেক ফান্ডে আপনার 100%। সো আপনি যদি 100% যান তাহলে আপনাকে ওরা অবশ্যই আপনাকে একটু বেশি চার্জ করবে বিকজ ইটস কস্টলি ফর দেম। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। সেকেন্ড আরেকটা ডিফারেন্স হলো যে ডেথ বেনিফিট, যে কেউ ধরেন আপনি $1,00,000 রাখলেন, স্টক আপনার ওই সেক ফান্ডটা 3 বছর পরে ধরেন আপনার হয়ে গেল $95,000 মার্কেট লসের কারণে। এখন আমি ধরেন $1,00,000 ইনভেস্ট করে 3 বছর পরে মারা গেলাম। সো আমার যে ডেথ বেনিফিটটা ওইটা কিন্তু 1,00,000ই হবে, অ্যাসিউমিং যে এটা 100% আমি ডেথ বেনিফিটটা নিয়েছিলাম। সো এই যে এক্সট্রা এই দুটা বেনিফিট ছাড়া আসলে মিউচুয়াল ফান্ডের সাথে সেক ফান্ডের খুব একটা পার্থক্য নাই। দুইটা মাইনর জিনিস আছে যেটা নিয়ে ইন্স্যুরেন্স অ্যাডভাইজাররা খুব এগ্রেসিভলি প্রমোট করে, সেটা হলো যে প্রোবেট বাইপাস করা যায় আর একটা ক্রেডিটর প্রোটেকশন। বাট এই দুটো আপনি যদি অন্যান্য অ্যাকাউন্টেও হয়, আপনি যদি নর্মালি স্ট্রাকচার করতে পারেন, ইটস নট সামথিং দ্যাট ইজ অনলি অ্যাভেলেবল টু সেক ফান্ড। ইউজুয়ালি ইন্স্যুরেন্স অ্যাডভাইজাররা এই প্রোডাক্টটা সেল করার জন্য খুব এগ্রেসিভলি টার্গেট করে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে। কারণটা হচ্ছে যে ইট পেইস ভেরি গুড কমিশন। সেক ফান্ডের ইউজ কেস খুবই লিমিটেড কেসে, খুবই লিমিটেড জায়গায় ইউজ করা উচিত। নর্মালি 90% 95% পিপলের জন্য আসলে সেক ফান্ড দরকার নাই। হ্যাঁ, কারণটা হচ্ছে যে এটার হাই এমইআর। যেহেতু এখানে একটা ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, এটার যে এমইআর, যেটা আমরা মিউচুয়াল ফান্ডে দেখলাম যে ব্যাংকের ইউজুয়ালি 2% এর মতো, সেক ফান্ডের এমইআর আপনার অ্যারাউন্ড 3% এর মতো বছরে। তার মানে হলো আপনি নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স টু ইউর মানি, দ্য ইন্স্যুরেন্স কোম্পানি উইল অলওয়েজ টেক 3% ফ্রম ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, তার মানে ফান্ডটাকে 3% এর বেশি গ্রো করতে হবে। সো দিস ইজ আ হিউজ প্রবলেম। এবং যেটা বললাম যে ইউজুয়ালি সোল্ড বাই ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডভাইজার, এবং তারা খুব একটা ভালো অ্যাডভাইস দেয় না। এবং এটা ম্যানুলাইফের একটা ইলাস্ট্রেশন, সেম কনসেপ্ট লাইক মিউচুয়াল ফান্ড। এখানেও ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজাররা একটা পোর্শন নেয়, কমিশন অ্যাডভাইস যারা দেয় তারা। এবং এখানেই একটা ডিফারেন্স যেটা আপনি দেখতে পাচ্ছেন যে ইন্স্যুরেন্স ফি, বিকজ ওইটা যেটা বললাম যে ইন্স্যুরেন্সের একটা পোর্শন থাকে, ওইটা অ্যাড হয়। এবং আপনি যখন সবকিছু অ্যাড করেন, এটা ইউজুয়াল কেস। এবং এদেরও আপনার ওই এফ ক্লাস আছে, এফ ক্লাসেও দেখা যায় যে 180 মানে
1.8%, প্লাস আপনি যখন ওই আরো 1% যোগ করবেন এফ ক্লাসে, ইটস অলমোস্ট 2.8 to 3%. এনি কোয়েশ্চেন ভাইয়া সেক ফান্ড নিয়ে? Yeah, this is something new. I never heard of it before. So, but looks like it's not a good product. অনেক বেশি বললাম তো, মানে MER. ইউজ কেস খুবই লিমিটেড, Right. ইউজ কেস খুবই লিমিটেড, বাট দিস ইজ মানে আমাদের কমিউনিটিতে যেটা হয় যে অনেক ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, যেহেতু ইন্স্যুরেন্স প্রোডাক্ট দিস ইজ দ্য ওনলি প্রোডাক্ট দে ক্যান সেল, ইউজুয়ালি দে ট্রাই টু সেল দিস। এখন আসি আরেকটা, সেটা সবচেয়ে এখনকার মডার্ন এনভায়রনমেন্টে সবচেয়ে বেশি পপুলার, সেটা হচ্ছে যে ইটিএফ। ইটিএফটা সেম কাইন্ড অফ মিউচুয়াল ফান্ডের মতোই বলতে পারেন স্ট্রাকচারালি, বাট কিছু স্ট্রাকচারালি ডিফারেন্স আছে। ইটিএফটা আর মিউচুয়াল ফান্ডের পার্থক্য হলো যে আপনার সিগনিফিকেন্টলি লো যে ফি, সেটা ইটিএফ আপনি দিনে কেনাবেচা করতে পারবেন আপনার যখন তখন, ইট ট্রেডস লাইক এ স্টক। বাট মিউচুয়াল ফান্ড আপনি দিনের মধ্যে কিনতে পারবেন না, আপনি যখন সেল করবেন বা কিনবেন, ইউ হ্যাভ টু ওয়েট আনটিল দ্য মার্কেট ক্লোজ, এবং দ্যাটস ওয়েন দ্য মিউচুয়াল ফান্ড কোম্পানি উইল গিভ ইউ দ্য ইউনিটস। ওয়ারাজ ইটিএফ আপনি ইউ ক্যান বাই ইট লাইক এ শেয়ার। হ্যাঁ, আরো কিছু বেনিফিট আছে, যেমন হলো আপনার ট্যাক্স এফিসিয়েন্ট বেশি মিউচুয়াল ফান্ডের থেকে, প্লাস ট্রান্সপারেন্ট হোল্ডিং, আপনি দেখতে পারবেন যে ওই মিউচুয়াল ফান্ডের ভিতরে কি আছে, ইউ ক্যান সি ইট বেটার। এবং ডিফারেন্ট টাইপের ইটিএফ আছে, ইউজুয়ালি ইটিএফ এর ডিসঅ্যাডভান্টেজ খুব একটা নাই। ইটিএফটা ব্যবহার করতে হলে আপনাকে সাম বেসিক নলেজ থাকা উচিত, যেহেতু আপনি এটা কিনবেন নিজে নিজে, সো ইউ হ্যাভ টু হ্যাভ সাম বেসিক নলেজ, আদারওয়াইজ এটার কোনো খুব একটা আলাদা ডিসঅ্যাডভান্টেজ নাই কম্পেয়ার টু দ্য আদার টু প্রোডাক্ট। এবং এই কারণে মোস্ট ওয়েলথ ম্যানেজমেন্ট যারা এখন অ্যাডভাইস দেয়, ওয়েলথ মানে হাই নেটওয়ার্থ স্পেসে, মোস্ট অফ দ্য অ্যাডভাইজার্স আর ইউজিং ইটিএফ দিস ডেজ। হ্যাঁ, এখন আসি যে ডিফারেন্ট টাইপস অফ ইটিএফ আছে, যেমন ধরেন খুব পপুলার যেটা সবাই চেনে, সেটা হলো যে S&P 500 ইটিএফ, যেটা হলো ইউএস এর সবচেয়ে বড় 500টা কোম্পানির যেই স্টকগুলো আছে সেটাকে ট্র্যাক করার যে ইটিএফ সেটা। এছাড়াও বন্ড ইটিএফ আছে, কমোডিটি ইটিএফ আছে, সেক্টর ইটিএফ আছে, অনেক ধরনের ইটিএফ আছে, যেমন লেভারেজ ইটিএফ, ইউজুয়ালি people who are trading very actively they use this kind of ETF, but আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন ধরনের ইটিএফ আপনি কিনতে চান। আমার যে কোম্পানি, যেখানে আমি আমার যে রোবো অ্যাডভাইজার প্ল্যাটফর্ম, সেখানে আমি যে ইটিএফ গুলো ইউজ করি, আমাদের যে অ্যাপ্রুভড ইটিএফ, সেটা হচ্ছে এখানে আমি জাস্ট একটা কম্প্যারিজন দেওয়ার জন্য, যে আপনারা মিউচুয়াল ফান্ডের এমইআর দেখলেন যে 2% এর কাছাকাছি। দিস ইজ ফর এক্সাম্পল এই যে এখানে এক্সআইসি, এটা এমন যেমন আইশেয়ারের মানে ব্ল্যাক রকের একটা ইটিএফ, এটা হলো আপনার কানাডার সবচেয়ে বড় যে কোম্পানিগুলো আছে সেইটার পারফরমেন্সটা ট্র্যাক করে। সো এটার এমইআর হচ্ছে 0.05%। সো কোথায় আমরা 2% দেখলাম আর কোথায় 0.05%। সো বেসিক্যালি আপনি এটার জন্য কোনো ফি পে করতে হচ্ছে না, এবং যত টেকনোলজি আপনার যত এই জিনিসগুলোকে ইজি করে দিবে, এই ফি গুলো আরো দেখা যাবে কমে আসবে। হ্যাঁ, যেমন S&P 500 এর জন্য এরা ইউজ করে XSP, যেটা হলো 0.1%। হ্যাঁ, সো বিভিন্ন ইটিএফ এর বিভিন্ন ইউজ কেস, যেমন এটা বন্ড ইটিএফ, সো দ্যাট হ্যাজ আ ডিফারেন্ট আন্ডারলাইং ইনভেস্টমেন্ট। সো এখন আসি যে এনি কোয়েশ্চেন ভাইয়া ইটিএফ সম্পর্কে? Well, I think you might be a little bit, I would say, yeah, the MER looks low, but ETF, like, how do you, like you said, one of them, they track the market, right? S&P 500. হ্যাঁ, So, এটা কিভাবে কাজ করে সিম্পলি যদি বুঝাতে পারতা। শিওর। সো এই কোম্পানিটা ধরেন আইশেয়ার হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট, ওয়ান অফ দি লার্জেস্ট। ভ্যানগার্ড আর আইশেয়ার এই দুটো হচ্ছে সবচেয়ে বড় ফান্ড কোম্পানির মধ্যে একটা।
সো এরা যেটা করে যে ওরা ৫০০টা কোম্পানির পারফরম্যান্স ট্র্যাক করে। সো ৫০০টা কোম্পানি যদি ওঠে, তাহলে আপনার আন্ডারলাইং যে ইটিএফটা এই যে এক্সএসপি এটার দামও বাড়বে ওই প্রপোর্শনেটলি। হ্যাঁ? আবার যদি এই আন্ডারলাইং ৫০০টা কোম্পানির যদি দাম কমে যায়, তাহলে ওই ইটিএফটার দামও কমে যাবে। সো ইটস বেসিক্যালি ম্যাচিং হোয়াটএভার পারফরম্যান্স দ্য 500 কোম্পানি ইজ ডুইং। হ্যাঁ? যেমন এখানে আরেকটা আছে যেটা হলো আপনার TSX 60। সো কানাডার যে ৬০ টা বড়, বড় কোম্পানি আছে আরবিসি, টিডি, রয়্যাল ব্যাংক, সরি রয়্যাল ব্যাংক তো একবার বললাম। আরবিসি, টিডি ধরেন এনব্রিজ, এই যে ৬০ টা কোম্পানির ডে টু ডে পারফরম্যান্স, এটার উপর বেসিস করে আপনার ওই ইটিএফটার প্রাইসও ওঠানামা করবে। এবং এই জিনিসটা এই iShare ওদের অ্যালগরিদম থাকে। এইটা পুরাপুরি অটোমেটেড, পুরাপুরি কম্পিউটারাইজড, যে ওরা দেখে যে আচ্ছা এই ৬০ টা কোম্পানির দাম কি উঠতিছে? কত পার্সেন্টে উঠতিছে? আমার এইটার মধ্যে কতটুকু এক্সপোজার আছে? সো আমার ওইভাবে প্রাইসটা ওঠানামা করে। প্রত্যেক মিনিটে, মিনিটে। হ্যাঁ? সো দ্যাটস বেসিক্যালি হাউ ইটিএফ ওয়ার্কস। আচ্ছা, আরেকটা কনসেপ্ট হলো যে আপনার অ্যাক্টিভ ভার্সাস প্যাসিভ, যে আমাদের যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো ইউজুয়ালি বিক্রি করে, সেটা সাধারণত ওরা বলে যে হ্যাঁ আমাদেরটা অ্যাক্টিভ অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। সো অ্যাক্টিভ জিনিসটা কি? যে ধরেন ওই যে আমরা বললাম যে ফান্ড কোম্পানির ফান্ড ম্যানেজার, ওরা যখন আ খুব অ্যাক্টিভলি কেনাবেচা করে একটা কোম্পানি, ধরেন আজকে আরবিসির শেয়ার কিনতেছে, কালকে ওটা বিক্রি করে দিয়ে আবার টিডির শেয়ার কিনলো, আবার ৩ মাস পরে গিয়ে ওরা এনব্রিজের শেয়ার কিনলো। খুব কুইকলি যখন এরা একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে এভাবে সুইচ করে, উই কল দেম অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট। হ্যাঁ? আর প্যাসিভ ইনভেস্টমেন্ট হলো আপনি ধরেন একটা S&P 500 কিনলেন, আপনি কিনে বসে থাকলেন। ওইটার যা পারফরম্যান্স দিবে আপনার আম আপনার পোর্টফোলিওতে ওই একই রকম পারফরম্যান্স দিবে। সো বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে এই যে ইনভেস্ট অ্যাক্টিভ যে অ্যাপ্রোচটা যে ফান্ড ম্যানেজাররা যখন করে, সো মেজরিটি অফ দ্য টাইম দেখা যায় যে এই অ্যাক্টিভ ফান্ড ম্যানেজাররা আন্ডার পারফরম্যান্স, মানে ওদের যে বেঞ্চমার্কিং জিনিসটা কি? যে আপনি যখন একটা কোনো কিছু পারফরম্যান্স রিপোর্ট করেন, আপনি তো সাধারণত একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আপনি পারফরম্যান্স বিচার করেন, রাইট? ধরেন আমার টিমের মধ্যে যদি আমার সেলারির পারফরম্যান্স রিভিউ হচ্ছে আমার বসের সাথে, আমার বস কিন্তু দেখবে যে আমার পারফরম্যান্সটা অন্যান্য টিমমেট যাদের, তাদের থেকে ভালো না খারাপ। ঠিক না? সো এই যে এই যে ভালো না খারাপের যে রেফারেন্স পয়েন্টটা, সেটাই হলো বেঞ্চমার্ক। সো এই 70-80% এর উপরে ফান্ড ম্যানেজাররা দেখা যায় যে ওদের যে পারফরম্যান্সের যে বেঞ্চমার্কটা থাকে, ওটার থেকে ওরা খারাপ পারফরম্যান্স দেয়। সো এই কারণে লাস্ট 20, 30, 40 ইয়ার্স এ যেটা হয়েছে যে ভ্যানগার্ড হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় উম ইটিএফ কোম্পানিগুলোর একটা। সো তারা বলল যে আমরা এই অ্যাক্টিভ ব্যবসা চাই না, আমরা অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট চাই না। আমরা শুধুমাত্র মার্কেট যা পারফরম্যান্স দিচ্ছে সেটাই চাই। যে আমার যদি S&P 500 শেয়ার মার্কেট বাড়ে, তাহলে আমিও বাড়বে। আমার যদি কমে যায়, আমিও কমে যাব। আমার কোনো এক্সট্রা আজকে এটা কিনবো, কালকে ওইটা কিনবো, এটার কোনো দরকার নাই। হুম? এটাই হলো প্যাসিভ ইনভেস্টমেন্ট। এবং ওয়ারেন বাফেটও এটার পক্ষে, যে এভারেজ ইনভেস্টরের জন্য আসলে এই আ একটা করে শেয়ার, এই কোম্পানির ওই কোম্পানির শেয়ার কেনার কোনো আসলে মানে হয় না। Majority of the people will be suitable with some sort of low cost ETF or index fund. Index fund আর ETF প্রায় সেম, একটু ফান্ডামেন্টাল কিছু ডিফারেন্স আছে, বাট মেজরিটি অফ দ্য পিপল উইল বি ওয়েল সার্ভড বাই প্যাসিভ ইনভেস্টমেন্ট। সো দ্যাটস দ্য আইডিয়া। যে আমি যখন ২ বছর আগে যখন আমার নিজের কোম্পানি খুলেছিলাম, তখন যখন ব্যাংকে আমি দেখতাম যে আমি যে প্রোডাক্টটা সেল করতেছি সেটা প্রায় 2% রেটে আমি দিচ্ছি ক্লায়েন্টের কাছে, প্লাস ওরা
ভালো অ্যাডভাইস পাচ্ছে না। সবচেয়ে বড় কথা ছিল যে ভালো অ্যাডভাইস পেত না। কারণ আমি ব্যাংকে যখন কাজ করতাম খুব লিমিটেড অ্যাডভাইস দেওয়ার আমার ক্যাপাসিটি ছিল। সো আমি চাইলেও আমি ট্যাক্স নিয়ে কথা বলতে পারতাম না। চাইলেও আমি ইন্সুরেন্স নিয়ে বা অন্যান্য এস্টেট প্ল্যানিং নিয়ে কথা বলতে পারতাম না। সো দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রিজন ওয়াই আই কুইট মাই ব্যাংকিং জব এবং স্টার্টেড মাই কোম্পানি। সো আমার কোম্পানিতে আমি যেভাবে করি যে নেস্ট ওয়েলথ এর যেটা বললাম যে ইটিএফ যেটা প্যাসিভ, আমি উই অনলি ইউজ প্যাসিভ ইনভেস্টমেন্ট। সো আমাদের প্যাসিভ ইনভেস্টমেন্টে অ্যাভারেজে 0.13% এর মতো ফি হয়, যেটা হলো ইটিএফ এর কস্ট প্লাস নেস্ট ওয়েলথ যেটা যেই প্ল্যাটফর্মের সাথে আমি কাজ করি ওরা একটা ফি কাটে। কারণ আমি তো আর আমার কাস্টমারের কাস্টডি নিতে পারি না, আমার তো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লাগবে। সো দে টেক 0.35% টু ম্যানেজ দ্যাট, এবং আমি একটা যে ফিটা চার্জ করি সেটা হলো 1% ফর মাই অ্যাডভাইস। ওই যে যেটা বললাম যে ওয়েলথ ম্যানেজমেন্ট স্পেসে সাধারণত 1% এর মতো অ্যাডভাইজাররা চার্জ করে ফর দেয়ার প্ল্যানিং অ্যাডভাইস এবং অনগোয়িং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। দ্যাটস হাউ দ্য টোটাল কস্ট ইজ অ্যারাউন্ড 1.5। সো আপনি যদি চিন্তা করেন যে সেক ফান্ডের কম্পেয়ার করেন উইচ ইজ 50% লেস, ব্যাংকের মিউচুয়াল ফান্ডের কথা যদি চিন্তা করেন স্টিল 20-30% লেস বলতে পারেন। সো জাস্ট এ প্রমোশন দিয়ে দিলাম তানভীর ভাই। আচ্ছা, এখন আসি যে রেন্টাল প্রপার্টি। এনি কোয়েশ্চেন তানভীর ভাই সো ফার? No, I'm just good. It's just আমিও শুনছিলাম যে if you follow the like ETFs, they pretty much return the same as like advisors and stuff. So little bit হ্যাঁ of difference on হ্যাঁ, an average. অ্যাডভাইজারদের কাজ, কোনো অ্যাডভাইজারের কাজ কিন্তু আপনার স্টক মার্কেটে পারফর্ম করা না। অ্যাডভাইজার যেই ধরনের অ্যাডভাইজাররা খুব অ্যাক্টিভলি ইনভেস্ট করে ওই ধরনের অ্যাডভাইজারদের অ্যাক্সেস আমাদের আসলে সাধারণত হয় না। কারণ ওই ধরনের অ্যাডভাইজাররা আপনার খুব অ্যাক্টিভলি যারা কাজ করে they typically don't have time to talk to the individual client. হ্যাঁ, অ্যাডভাইজারদের যে ভ্যালু একটা সেটা হলো এই যে এখানে ট্যাক্স অ্যাডভাইস, রিটায়ারমেন্ট এডুকেশন প্ল্যানিং, যেটা আমি এই পুরো ফাইন্যান্সিয়াল সিরিজ নিয়ে আমি যে কথাবার্তাগুলো বলছি, দ্যাটস ওয়্যার দ্য মোস্ট ভ্যালু অ্যাড ইজ। আমাদের কাজ হলো আপনি ক্লায়েন্ট যাতে মিস্টেক না করে, ফাইন্যান্সিয়াল মিস্টেক না করেন, বিকজ ফাইন্যান্সিয়াল মিস্টেকেই আসলে নেটওয়ার্ক ডিস্ট্রয় হয়। হুম, Right. ইনভেস্টমেন্টটা পার্টটা খুবই ইজি। হ্যাঁ, আচ্ছা, এতক্ষণ আমি যে টপিক নিয়ে গুলো কথা বললাম, আমরা স্টক নিয়ে বললাম, বন্ড নিয়ে বললাম, সেক ফান্ড নিয়ে, মিউচুয়াল ফান্ড নিয়ে, ইটিএফ নিয়ে বললাম। সো মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়েছে। এখন আসি যে আরেক ধরনের ইনভেস্টমেন্ট যেটা হলো রেন্টাল প্রপার্টি আমাদের এবং ফেভারিট। বিজনেস কেনা বেচা। হ্যাঁ, সো আমাদের কমিউনিটিতে এখনো বিজনেস কেনা এতটা শুরু হয় নাই যে কেউ এস্টাবলিশ বিজনেস কিনে নিচ্ছে, আনলেস কিছু হয়তোবা একটা স্পেসিফিক রোডে কিছু বিজনেস কেনা বেচা হয় টু হোয়াইট ওয়াশ দ্য মানি, বাট আদার দেন দ্যাট আমাদের দেশে এখনো মানে আমরা ওরকম বিজনেস কেনা বেচা শুরু মানে ওই ধরনের জিনিসটা এখনো হয় নাই। বাট লেটস টেক এ লুক অ্যাট দ্য রেন্টাল প্রপার্টি ডিউ ডিলিজেন্স। হ্যাঁ, সো আমরা যখন রেন্টাল প্রপার্টি নিয়ে কিনি তখন আসলে শুধু একটা জিনিস নিয়ে দেখলে হয় না, ইউ হ্যাভ টু লুক এট এভরি সিঙ্গেল ডিটেলস। এবং আপনি যখন একটা এক্সপিরিয়েন্স রিয়েলটরের সাথে কাজ করেন, অনেস্ট রিয়েলটরের সাথে কাজ করেন, দে উইল ওয়াক ইউ থ্রু অন ইচ অফ দিস টপিক। সো আমি রেন্টাল প্রপার্টির কথা বললাম কেন, কারণ আমি এখানে প্রাইমারি রেসিডেন্ট নিয়ে কোনো কথা বলতে চাই না। কারণ আপনি প্রাইমারি রেসিডেন্টটা আসলে ইনভেস্টমেন্ট পারপাসে আপনি কেনেন না, প্রাইমারি রেসিডেন্টটা কেনেন আপনি থাকার জন্য, এবং ওইটার হিসাবটা সম্পূর্ণ আলাদা। কারণ আপনি ওটার থেকে একটা ইউটিলিটি পাচ্ছেন, আপনি থাকছেন, আপনার ফ্যামিলি রেজ করতেছেন। সো দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। সো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় হয়তোবা একটু বেশি টাকা দিয়ে দেই ফর আওয়ার প্রাইমারি রেসিডেন্ট, দ্যাটস ফাইন, বিকজ ওইটা আপনার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, আপনি ওখানে মেমোরিজ তৈরি করতেছেন। বাট রেন্টাল প্রপার্টি যখন আপনি কিনবেন, ইট ইজ নো ডিফারেন্ট দেন এনি আদার ইনভেস্টমেন্ট। কারণ আপনি রেন্টাল প্রপার্টিতে ইনভেস্টই করতেছেন প্রফিট করার জন্য। সো ইউ হ্যাভ টু বি ভেরি অবজেক্টিভ, যে আপনি যে আপনার যে নাম্বারগুলো নিয়ে কাজ করার যে জিনিসগুলো, আপনি যাতে ওটা খুব ক্লিয়ার থাকেন, যেটা আপনি ইনভেস্টমেন্টের সময় করেন একই ধরনের প্রসেস। সো আমরা যখনই রেন্টাল প্রপার্টি কিনতে যাই তখনই আমরা দেখি যে ওই প্রপার্টির নেইবারহুডটা কিরকম, কারণ নেইবারহুড উইল ডিফাইন যে আপনার ওই প্রাইসটা কিরকম হবে, প্লাস অ্যামেনিটিস, প্রপার্টির
কি ধরনের অ্যামেনিটিস আছে এবং ওই মার্কেটে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের যে পটেনশিয়ালটা সেটা কিরকম। যেমন এখন ধরেন ভ্যাঙ্কুভার এবং টরন্টো মার্কেট ইজ ওয়ে হাই, এখান থেকে 5-10% ইয়ারলি অ্যানুয়াল রিটার্ন দেওয়া খুব টাফ, কারণ আপনার যখন $1.2 মিলিয়ন একটা প্রপার্টি, 10% মানে হচ্ছে 1.5 লাখ টাকা করে প্রত্যেক বছর বাড়া। ইটস ভেরি টাফ ওয়েন ইউ হ্যাভ এ ভেরি হাই বেস কেস, মানে বেস প্রাইস যখন আপনার 1.2 হবে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে কতটুকু বাড়তে পারে রিয়েলিস্টিক এক্সপেকটেশন। এছাড়া আপনার এডিশনাল কস্ট, আপনার যখন রেনোভেশন, আপনি যখন বাসা কিনবেন, ডু ইউ হ্যাভ টু পে রেনোভেশন কস্ট? আপনার কি কোনো আনপেইড রেন্ট আছে? অনেক সময় দেখা যায় যে টেনেন্ট পয়সা দেয় না। সো দ্যাটস আ হেডেক, ওইটাও আপনাকে বাজেট করতে হবে। ক্যাপিটাল গেইন ট্যাক্স, এখন যেটা হয়েছে যে গভর্নমেন্ট ক্যাপিটাল গেইন ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। সো আপনার যদি অনেক গেইন থাকে, যেমন আমাদের এখন বেশ কয়েকজন ক্লায়েন্টের যারা কটেজ আছে, কটেজের অনেকেই অনেক আগে কিনেছিল এবং তারা সিগনিফিকেন্ট গেইন তাদের আছে। সো দে আর লুকিং এট আ বিগ ট্যাক্স বিল। এছাড়া আপনার এস্টিমেটেড পটেনশিয়াল ইনকাম, যেটা রেন্টাল ইনকাম, সেটা আপনাকে দেখতে হবে এবং ওটা আপনার প্রত্যেক ইনকাম থেকে আপনাকে একটা ভ্যাকেন্সি রাখতে হবে, যে আপনাকে হয়তোবা বছরে 5% বা 10% ভ্যাকেন্সি রেট। কারণ আপনি, এমন হতে পারে যে আপনি একটা ভাড়াটিয়া চলে যাওয়ার পরে আরেকটা ভাড়াটিয়া উঠতে উঠতে 1 মাসের মতো একটা শর্ট গ্যাপ থাকলো। সো ইউ হ্যাভ টু বাজেট ফর দোজ। এছাড়াও রেন্টাল এক্সপেন্স রিলেটেড যেগুলো, আমরা যে প্রপার্টি ট্যাক্স দিতে হয়, আমরা জানি যে ডিপেন্ডিং অন where you are located in Canada, it can range from 0.5% to 1% range property tax. এছাড়াও মর্টগেজ ইন্টারেস্ট, এখন যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 5 to 6% যেটা রেন্টাল প্রপার্টিতে এখন ইন্টারেস্ট রেট। এছাড়াও আপনার হোম ইন্স্যুরেন্স, রিপেয়ার এবং মেইনটেনেন্সের জন্য আপনার ইউজুয়ালি সাধারণত 1% ধরে রাখা হয়। সো প্রত্যেক বছর আপনার কোনো না কোনো রিপেয়ার লাগবেই। সো ইউজুয়ালি রুল অফ থাম হলো 1% ধরে রাখা সেটার জন্য। হোম ইন্স্যুরেন্সের জন্য আপনাকে রাখতে হবে। এছাড়াও আপনি প্রত্যেকবার যখন বাড়ি কিনবেন, দেন ইউ হ্যাভ টু পে দ্য লয়ার ফি। সেক্ষেত্রেও আপনাকে থাকতে হবে। আপনি যখনই বাড়ি কিনবেন বা বিক্রি করবেন, দেন there is another 5% রিয়েলটর কমিশন। আপনি যদি কিনতে চান, আপনার রিয়েলটর কমিশন হয়তোবা দিতে হবে না, কিন্তু আপনার কমিশনটা, আপনার রিয়েলটরের কমিশনটা কিন্তু এমবেডেড। আপনি কিন্তু সরাসরি দিচ্ছেন না 2.5%, কিন্তু আপনি কিন্তু ইনডিরেক্টলি দিচ্ছেন। কারণ ওই 5% যদি সেলার কমিশন না দিত, তাহলে কিন্তু হয়তোবা 5% কমে আপনাকে বাড়িটা বিক্রি করতে পারতো। এইজন্য অনেকেই দেখা যায় যে অনেক সময় প্রাইভেট সেল করে, যে যদি নিজেদের মধ্যে হয় যে জানি যে আমি কথার কথা, যদি আমি আমার প্রপার্টিটা আমার পরিচিত কাউকে বিক্রি করে দিতে চাই, সো এবং উই এগ্রিড অন এ প্রাইস, আমি কিন্তু চাইলেই এই রিয়েলটরের ফিটা অ্যাভয়েড করতে পারি। আমি তাকে বলতে পারি যে হে, আমার প্রপার্টির দাম $6 লাখ। উনিও যদি এগ্রি করে, যে রিসেন্ট প্রাইস যদি দেখে মনে হয় যে না, 6 লাখ টাকাই হবে, অল উই নিড ইজ জাস্ট এ লয়ার। সো লয়ার আমার আহ, এই এই টাইটেলটা ট্রান্সফার করবে, অ্যাসিউমিং যে কোনো মর্গেজ নাই। যদি মর্গেজ থাকে, দেন whoever is buying, they just need to get a mortgage, এবং তার লয়ার এবং আমার লয়ার মিলে ওই মর্গেজটা ট্রান্সফার করে দিবে, মানে পে আউট করে দিয়ে তাকে নতুন করে মর্গেজ দিয়ে দিবে। রিয়েলটর কিন্তু কোনো নেসেসারি আইটেম না ট্রান্সফারের জন্য, বাট পিপল ইউজুয়ালি টেক রিয়েলটর বিকজ অফ দেয়ার এক্সপার্টিস, এবং যেহেতু এটা একটা লার্জ পারচেস, সো নোবডি ওয়ান্টস টু টেক এনি রিস্ক। সেকেন্ড যেটা আরেকটা, সেটা হলো যে আপনার ল্যান্ড ট্রান্সফার ট্যাক্স, ডিপেন্ডিং অন ওয়্যার ইউ আর লোকেটেড। আপনি যদি টরন্টোতে হন, ইট ক্যান বি upward of $40,000-50,000 for $1 million property. আপনি যদি অন্য প্রভিন্সে হন, যেমন কুবেকে হন, মন্ট্রিয়ালে হন, হয়তোবা আপনার ল্যান্ড ট্রান্সফার ট্যাক্স অত বেশি নাই। সো এই সবগুলো বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি আবার নতুন বিল্ডিং কেনেন, সেক্ষেত্রে আপনাকে আবার নতুন বিল্ডিং এর জন্য এইচএসটি জিএসটি ট্যাক্স দিতে হয়, which is 13%। সো এগুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়াও আপনি রেন্ট কিভাবে কালেক্ট করবেন? আপনি কি নিজে ম্যানেজ করবেন প্রপার্টিটা, নাকি আপনি কোনো প্রপার্টি ম্যানেজার রাখবেন? যদি প্রপার্টি ম্যানেজার রাখেন, তাকে হয়তোবা আপনাকে 8 to 12% রেঞ্জে আপনাকে রেন্ট দিয়ে দিতে হবে। সো he or she will take care of the leasing the property,
আপনার টেনেন্ট এভিকশন বা টেনেন্টের যে লিগ্যাল নোটিশ দেওয়া বা আপনার যে কোনো প্রবলেম হলে ওখানে যে কথা বলা টেনেন্টের সাথে, দ্যাটস দেয়ার জব। সো অনেক সময় দেখা যায় যে যারা লং ডিস্টেন্স ইনভেস্টিং করে, যারা ধরেন টরন্টোতে বসে ক্যালগেরিতে ইনভেস্ট করছেন, it's not possible to go to Calgary for something. So you might have to hire a property manager for those kind of situation. So এই সবগুলোই কিন্তু আপনাকে কনসিডারেশনে রাখতে হবে এবং বেস্ট যারা প্রফেশনাল ইনভেস্টর, যারা প্রফেশনালি রেন্টাল প্রপার্টিতে ইনভেস্ট করে, they typically have an Excel ফাইল এবং ওখানে আপনার এই প্রত্যেকটা জিনিসের একটা এস্টিমেটেড নাম্বার থাকে যে আমি এখান থেকে রেন্ট পেতে পারি এত টাকা, আমার ভ্যাকেন্সি রেট এত, এবং সবগুলো লাইন আইটেম দেখার পরে ওরা ক্যালকুলেট করে যে আচ্ছা এই প্রপার্টি থেকে আমার ক্যাশ ফ্লো কত হবে। ক্যাশ ফ্লো যদি আমার পজিটিভ হয় দেন গুড, দ্যাট মিনস আমার টেনেন্ট আমার মর্গেজটা শোধ করতেছে। যদি টেনেন্ট আমার আমার যদি ক্যাশ ফ্লো নেগেটিভ হয় দেন আই হ্যাভ টু মেক শিওর যে আমার প্রপার্টি প্রাইস বাড়ছে। যদি প্রপার্টি প্রাইসও না বাড়ে আবার এখানে নেগেটিভ ক্যাশ ফ্লো থাকে, দ্যাটস দ্য ওয়ার্স্ট আউটকাম, যেটা এখন অনেকের মধ্যেই দেখা যাচ্ছে যে যারা 2021-22-এ প্রপার্টি কিনেছে দে আর সাফারিং দ্যাট প্রবলেম। এছাড়াও আপনাকে অলওয়েজ এনি ইনভেস্টমেন্ট আপনি যখন শুরু করবেন তখনই আপনার একটা এক্সিট স্ট্র্যাটেজি থাকা উচিত যে আপনি এটা কি করতে চান লং টার্মে। আপনি কি এটা দাম বাড়ার সাথে সাথে আপনি 5 বছর পরে বিক্রি করে দিবেন, নাকি আপনি ইউ উইল হোল্ড ইট ফর এভার ফর রেন্টাল ক্যাশ ফ্লো, যে হয়তো বা 10 বছর পরে আপনার মর্টগেজটা খুব ছোট হয়ে যাবে, তখন হয়তো বা আপনি অনেক বেশি রেন্টাল ক্যাশ ফ্লো থাকবে। সো এই সবগুলো আপনাকে চিন্তা করতে হবে এবং ভালো রিয়েলটর যারা এই এই জিনিস প্রফেশনালি করে, দে উইল টিপিক্যালি হ্যাভ all of this information, এবং যারা প্রফেশনালি রিয়েল এস্টেটে ইনভেস্ট করে they already know all of this stuff. আমি একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি হ্যামিল্টনের, যে জাস্ট লাইক দ্য স্টক মার্কেট, হাউজিং মার্কেটও কিন্তু আপনার এরকম উপরে ওঠে আবার নামে আবার উপরে ওঠে। সো এই এটা হচ্ছে হ্যামিল্টনের ডিটাচড হোম প্রাইস। সো এটা হলো কোভিড এর শুরু থেকে। সো অ্যাভারেজ ডিটাচড হোম প্রাইস ওয়াজ 600,000 এবং উইদিন আ ইয়ার ইট ওয়াজ লাইক অলমোস্ট ডাবল। হ্যাঁ, কিন্তু আবার কেউ যদি এখানে কিনে থাকে, দে দেয়ার ডাউন পেমেন্ট ইজ কমপ্লিটলি ওয়াইপড আউট। সো কেউ যদি 1.1 মিলিয়নে বাসা কিনে থাকে এবং রাইট নাও ইটস অলমোস্ট 800-900,000, তাহলে তারা যে ডাউন পেমেন্ট 20% ডাউন পেমেন্টটা দিয়েছিল, দ্যাটস অলমোস্ট গন। So all they have is a $900,000 property and a $900,000 mortgage. So on paper they have zero equity. So কে কোন প্রাইসে, এই কারণে ওই ব্যাক টু আওয়ার অরিজিনাল কনভারসেশন, যে কোন টাইম ফ্রেমে আপনি কিনছেন, কার কি টাইম ফ্রেম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিয়েল এস্টেট উইল অলওয়েজ মেক মানি, বাট প্রবলেম হচ্ছে যে আপনি কোন টাইম ফ্রেমে আপনি কিনেছেন, দ্যাট উইল ডিসাইড যে আপনার আপনার প্রফিটেবল কি প্রফিটেবল না। সো এই রিয়েল এস্টেটের যখন আপনি ক্যালকুলেট করবেন, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনার অ্যাফোর্ডেবিলিটি। অ্যাফোর্ডেবিলিটিটার ডেফিনেশনটা সিম্পলি যে আপনার যে হোম প্রাইস ডিভাইডেড বাই আপনার হাউস হোল্ড ইনকাম। সো কথার কথা, এটা হলো লাস্ট এই এটা হলো এই অরেঞ্জ লাইন, সরি পিঙ্ক লাইনটা হচ্ছে ভ্যাঙ্কুভার, এটা হলো আপনার টরন্টো, এই ব্লু লাইনটা এটা হলো কানাডার অ্যাভারেজ, এবং এখানে আরো কয়েকটা সিটি, মেজর সিটি, আমি 4-5টা বড় বড় সিটির এক্সাম্পল নিয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা এই পাশে মানেটা হচ্ছে যে আপনার 10x মানে হচ্ছে যে কারো যদি ইনকাম হয় $1,00,000 তাহলে হাউস প্রাইস হলো $1,000,000। সো আমরা দেখতে পাচ্ছি যে 2015 সালের পর থেকে একটা বিশাল কুইকলি একটা আনএফোর্ডেবল সিচুয়েশনের অবস্থা হয়েছিল, যে হাউস হোল্ড ইনকামের 14 গুণ বেশি আপনার প্রপার্টি প্রাইস, এবং এটা সাধারণত খুব বেশি সময় সাস্টেইন করতে পারে না, কারণ আপনার আপনি যখন স্ট্রেস টেস্ট বা অন্যান্য ধরনের মর্গেজ আপনি কোয়ালিফাই করতে যাবেন, ইফ নট এনাফ পিপল উইল নট বি এবল টু অ্যাফোর্ড ইট, এবং তারা মর্গেজ কোয়ালিফাই করবে না। এবং আপনারা দেখেন যে এটা একটা সিলিং এর মতো আছে, মানে 12-13 পরে কিন্তু মার্কেট পুল ব্যাক করতেছে বারবার, ইট ক্যানট গো আপ। সো হাউস প্রাইস ক্যান স্টিল গো আপ কেমনে, কিভাবে, যদি থ্রু ইনফ্লেশন কিভাবে, যে ধরেন 10-15 বছর আগে
বাঙালি কাপল 2 লাখ টাকা ইনকাম করা কাপলের সংখ্যা খুব কম ছিল কানাডাতে। বাট এখন ইনফ্লেশনের কারণে সবার বেতন বাড়ে। সো আপনি এখন আশেপাশেই তাকালে দেখবেন যে অনেকেই পরিচিত আছে যারা 2 লাখ টাকার উপরে হাউস হোল্ড ইনকাম। সো কিছুদিন পরে দেখা যাবে, 5 বছর পরে দেখা যাবে যে অনেক হাউস হোল্ড বাংলাদেশী যারা থাকবে, যারা হয়তোবা $3 থেকে $4 লাখ হাউস হোল্ড ইনকাম। সো অ্যাজ ইউর হাউস হোল্ড ইনকাম গোজ আপ, এই প্রাইসটাও কিন্তু তখন অ্যাফোর্ডেবল হয়ে যাবে। সো তখন দেখা যাবে যে আপনার হাউস হোল্ড ইনকাম $4 লাখ, আপনার $1.2 মিলিয়ন বাসা কিনতে আর অত বেশি কষ্ট হচ্ছে না, কারণ আপনার ইনকাম বেশি। সো দ্যাটস হাউ দ্য হাউজিং মার্কেট উইল অ্যাডজাস্ট ইটসেলফ। সো আমার যে প্রেডিকশন, এবং এটা আমার পার্সোনাল প্রেডিকশন, সেটা হচ্ছে যে এটা হলো আপনার এই যে ব্লু লাইনটা হলো আপনার লং টার্ম যে হাউজিং মার্কেটের প্রাইস কানাডার, সেটা। সো আমরা যদি দেখি যে 2091 যারা একটু হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছিলেন, যে কানাডিয়ান হাউজিং মার্কেটে আর্লি 90s-এ স্টক মার্কেট একটা বিগ কারেকশন ছিল, প্রায় 25% মতো ড্রপ করেছিল এই অল্প সময়ের মধ্যে, এবং those people who bought somewhere around here didn't get the money back until like 2003. So 13 বছর ওয়েট করতে হয়েছিল তাদেরকে এই ব্রেক ইভেন যাওয়ার জন্য। সো উই অলসো স আ র্যাপিড রাইজ হিয়ার। সো আমার প্রেডিকশন হলো যে হয়তোবা এই প্রাইসটা ফ্ল্যাট থাকবে কয়েক বছর, এবং এটা আস্তে আস্তে লং টার্ম যে ডিরেকশন সেটার কাছাকাছি যাওয়ার পরে দেন প্রাইস উইল স্লোলি কাম ব্যাক অ্যাগেইন। বাট যেটা আমি আগেই বললাম যে হ্যামিল্টন মার্কেট কিন্তু বেয়ার মার্কেট দেখে ফেলছে, কারণ ওরা পিকের থেকে প্রায় 20%-এর উপরে ড্রপ করেছে। আরেকটা কনসেপ্ট যেটা আমি বললাম যে কেন হাউজিং মার্কেট খুব পপুলার আমাদের মধ্যে, সেটা হলো প্রাইমারি রিজন হচ্ছে যে লেভারেজ বা লোন। কারণ লোনের টাকায় কেনা হয় জন্য আমাদের আসলে গায়ে লাগে না। সো এটাকে বলে সাধারণত লেভারেজ বলে। সো লেভারেজ আপনার যখন মার্কেট বাড়তে থাকে তখন আপনার জন্য বন্ধুর মতো কাজ করে এই লেভারেজ জিনিসটা। কারণ আপনি $1 দিয়ে আপনি কিনতেছেন হলো $10 জিনিস। সো 10% বাড়লে আপনি $1 আবার ফেরত পেয়ে যাচ্ছেন খুব দ্রুত। কিন্তু যখন মার্কেট ডাউন থাকে তখন কিন্তু এই লেভারেজটা আপনার হিতে বিপরীত হয়, এবং এটা তখন কিন্তু আপনার ওই যে হ্যামিল্টনে যারা 2021 সালে যারা 22 সালে যারা কিনেছে তাদের মতো অবস্থা হবে, যে তাদের এন্টায়ার equity is gone. সো এরকম কেস 2007-08 সময় প্রচুর ইউএসএ তে দেখা গেছে যে তাদের যে মর্গেজের অ্যামাউন্ট তার থেকে তাদের প্রপার্টির দাম কম। সো এই কারণেই ওখানে কিন্তু কলাপস করেছিল মার্কেট। এখন পর্যন্ত কানাডাতে এরকম হয় নাই। এটা হতে পারে দুইটা কেসে, যদি একটা খুব বড় ধরনের রিসেশন আসে এবং প্রচুর পরিমাণে জব লস হয়, সেই ক্ষেত্রে বিশাল ধরনের প্রবলেম দেখা যেতে পারে। আর আরেকটা হচ্ছে যে যদি ওইরকম কেসে যদি ব্যাংকগুলো তাদের সাপোর্ট বন্ধ করে দেয়, যেমন আমরা দেখেছি যে লাস্ট 2 বছরে ব্যাংকগুলো খুব একটা প্রবলেম করে নাই, যে কারো মর্গেজ দেখা যাচ্ছে 40 বছর হয়ে আছে, 45 বছর অ্যামortization হয়ে আছে, ব্যাংকগুলো কিন্তু এখনো বলা শুরু করে নাই যে তোমার পেমেন্ট বাড়াও। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বলেছে, বাট এখনো কিন্তু ওইটার ফুল ইফেক্টটা এখনো পাই নাই আমরা, যেটা অনেকেই বলছে যে 2025 সালে যখন রিনিউয়াল টাইম আসবে তখন আসলে দেখা যাবে। সো বটম লাইন হচ্ছে যে এই যে লেভারেজ বা লোন, এটা কিন্তু আপনার এই যে প্রফিটটা বা লসটা এটাকে ম্যাগনিফাই করে। সো রিয়েল এস্টেটে কেন মানুষজন প্রেফার করে, কারণ হচ্ছে যে রিয়েল এস্টেটে আপনি $20 ডাউন পেমেন্ট দিচ্ছে এবং ব্যাংক আপনাকে $80 দিচ্ছে। সো আপনি $100 ইনভেস্টমেন্ট কিনতে পারতেছেন। whereas আপনি যদি স্টক কেনেন তাহলে কিন্তু স্টকে কিন্তু আপনাকে এত টাকা লোন দিবে না ব্যাংক। কিছু কিছু প্রোডাক্ট আছে যারা যেইসব প্রোডাক্ট যেমন ডেরিভেটিভ টাইপের প্রোডাক্ট আছে, দে আর ভেরি ভেরি স্পেকুলেটিভ। সো ওইখানে আপনি অনেক বেশি লেভারেজ পেতে পারেন, বাট ইট ইজ টিপিক্যালি ফর প্রফেশনাল পিপল। অ্যাভারেজ পিপল 99% কেসে টাকা লস করে। আর আপনি যখন নিজের জন্য বাড়ি কিনবেন এবং যেটা যদি আপনার মিনিমাম ডাউন পেমেন্টের জন্য থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার লেভারেজটা অনেক বেশি। আপনি 5% ডাউন পেমেন্ট দিয়েই একটা বাড়ি $100 মানে বাড়ি কিনতে পারতেছেন। $95 হলো আপনার ব্যাংক থেকে নিচ্ছেন। সো লেভারেজ ক্যান ওয়ার্ক ইন ফেভার অফ ইউ
or against you depending on the market. এতক্ষণ আমি যে কনসেপ্টগুলো বললাম সেটার বটম লাইন হচ্ছে যে আপনি যখন কোনো ইনভেস্টমেন্ট করবেন তখন আসলে আপনার রিস্ক টলারেন্স, মানে আপনি কতটুকু রিস্ক নিতে পারেন, আপনার টাইম ফ্রেম কতটুকু, আপনার গোলগুলো কি কি, এবং আপনার নলেজ এবং এক্সপিরিয়েন্স, এগুলো সবকিছু বিচারে রেখেই আপনাকে ইনভেস্ট করতে হবে। আরেকজন বিটকয়েন কিনেছে জন্য যে আপনাকেও বিটকয়েন কিনতে হবে সেটা কিন্তু না। তাহলে কিন্তু আপনি ওই যে আপনি আরেকজনের প্রেসক্রিপশন নিয়ে কিন্তু আপনার নিজের ওষুধ সারান না। সো আপনার রোগ আলাদা, আরেকজনের রোগ আলাদা। সো ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট ওয়ে। আপনার গোল যেটা সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট দেন সামবডি এলসেস গোল। সো ইনভেস্টমেন্ট হ্যাজ টু বি ইন লাইন উইথ ইয়োর এই সবকিছুর উপরেই। হুম। আহ, আপনি যখন ইনভেস্টমেন্ট করে ফেললেন তখন আপনাকে বের করতে হবে যে আসলে আমাদের আমাদের আলটিমেট গোল হচ্ছে আমাদের নেটওয়ার্কটা বাড়ানো। নেটওয়ার্কটা কি? নেটওয়ার্কটা হলো যে আপনার অ্যাসেট মাইনাস আপনার লাইবিলিটি। বাড়ির ক্ষেত্রে যদি বলি, আমার বাড়ির যে মার্কেট ভ্যালু মাইনাস আমার মর্গেজ। সো আমার বাড়ির যদি দাম 5 লাখ হয় আর আমার যদি মর্গেজ থাকে 3 লাখ, তাহলে 2 লাখ টাকা হলো আমার নেটওয়ার্থ। অনেকেই আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভুলভাবে একটা কনসেপ্ট আছে যে আচ্ছা ওনার 3টা বাড়ি, উনি মনে হয় মিলিয়নিয়ার। নট নেসেসারিলি। ওনার 3টা বাড়ি, ওনার মর্গেজও আছে কিন্তু $3 মিলিয়ন বা $2 মিলিয়ন বা $2.5 মিলিয়ন। তো আপনার লাইবিলিটি বাদ দিয়ে যা আপনার থাকবে সেটাই হলো আপনার নেটওয়ার্ক। সো এগুলো আপনার সো আমরা যখন পোর্টফোলিও ডিজাইন বা আমরা যখন অ্যাডভাইস দেই, উই ওয়ান্ট টু হ্যাভ এ ব্যালেন্সড অ্যাপ্রোচ, যেখানে আপনার কিছু স্টক থাকবে, কিছু আপনার এমার্জেন্সি ফান্ড যেগুলো আপনার লিকুইড ইনভেস্টমেন্টে থাকবে। আপনি যদি রেন্টাল প্রপার্টিতে ইনভেস্ট প্রেফারেন্স থাকেন তাহলে ওইটার একটা পোর্শন থাকবে। সবগুলোর একটা হেলথি ব্যালেন্স থাকবে আপনার। আপনি যদি খুব কনসেন্ট্রেটেড একটা সেক্টরে থাকেন, আনলেস ইউ আর স্পেন্ডিং সিগনিফিকেন্ট টাইম, যেমন ধরেন আপনি যদি রিয়েলটর হন বা আপনি ধরেন মর্গেজ ব্রোকার, আপনি ওই লাইনেরই আপনি মানুষ, দেন ইউ ক্যান হ্যাভ এভরিথিং ইন ইউর রিয়েল এস্টেট সেক্টর। আমি যেমন স্টক মার্কেটের মানুষ, আমার জন্য স্টক মার্কেটই আমি বেশি প্রেফার করব, বিকজ আমি ওইটার বিষয়ে এক্সপার্ট। আমি কিন্তু রিয়েল এস্টেটে খুব একটা করব না, কারণ ওইটা কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ অফ ইনভেস্টমেন্ট। সো আপনার যে মানে ফিনান্সিয়াল সিচুয়েশন, ওইটার উপর বেস করে আপনাকে একটা ব্যালেন্সড একটা অ্যালোকেশন তৈরি করতে হবে, যেটাকে আমরা সাধারণত বলি অ্যাসেট অ্যালোকেশন। আমি 2টা স্টোরি দিয়ে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে একটা হলো পিটার লিঞ্চ। পিটার লিঞ্চ হলো ওয়ান অফ দি গ্রেটেস্ট ইনভেস্টর। জাস্ট টু গিভ ইউ এ রেফারেন্স, যে ওয়ারেন বাফেটের অ্যানুয়ালাইজ রিটার্ন ছিল আপনার 23%। পিটার লিঞ্চের উনি 1977 থেকে 1990 সাল পর্যন্ত উনি একটা মেজালিয়ান ফান্ড, উনি ফিডেলিটির একটা ফান্ড উনি ম্যানেজ করতো। সো ওনার ফান্ডটার অ্যানুয়ালাইজ রিটার্ন ছিল হলো 29%। অ্যানুয়ালাইজ রিটার্ন মানে প্রত্যেক বছর বছর অন অ্যাভারেজে 29% বাড়ার কথা। বাট উনি 46 বছর বয়সে রিটায়ারমেন্টে চলে যায়, কারণ যে কিনা এত বেশি পারফর্ম করতে পারে, দে ডোন্ট নিড টু ওয়ার্ক টু লং, দে আর অলরেডি মাল্টি মিলিয়নিয়ার। সো উনি 46 বছর বয়সে যখন রিটায়ার করলো, উনি একটা বই লেখে। বইয়ের মধ্যে উনি যেটা পরবর্তীতে লেখে যে ওনার ফান্ড আপনার 29% রিটার্ন দিয়েছিল, বাট ওনার অ্যাভারেজ ইনভেস্টর যারা, তারা মাত্র 7% রিটার্ন পেয়েছিল ওভার দ্যাট 13 ইয়ার্স। কেন? কারণ ইনভেস্টরসরা অলওয়েজ আপনার যেই ফান্ড যখন ভালো করে তখন গিয়ে ওরা ওই ফান্ডটা কেনে। যখন একটা ফান্ড ভালো পারফর্ম করে ফেলছে তারপরে যে কেনে। সো যখন একটা ফান্ড অলরেডি ভালো করে ফেলছে, ইটস ভেরি হার্ড ফ্রম দেয়ার টু গো আপ। হ্যাঁ, সো যেটা হচ্ছে যে যেটা আমি এখানে আপনাকে ওই প্রথমে মিউচুয়াল ফান্ডের বললাম, যে মিউচুয়াল ফান্ড যারা সেল করে, আমি তো নিজে মিউচুয়াল ফান্ড একসময় সেল করেছি। সো ইটস ভেরি ইজি ফর আস টু সেল আ মিউচুয়াল ফান্ড উইচ হ্যাজ এক্সিলেন্ট পারফরমেন্স লাস্ট ইয়ার। সো যেটা করতো যে ওনার যে ইনভেস্টররা ছিল, তারা যখন ফান্ড ভালো করতো তখন তারা কিনতো, আবার যখন ফান্ড খারাপ করতো তখন তারা ওটা সেল করে দিত।
সো যেহেতু ওনারা এই ভালো সময় কিনতো আর খারাপ সময়ে বিক্রি করে দিত, সো তাদের অ্যাভারেজ রিটার্ন ছিল মাত্র 7%। সো এই জিনিসটা একটু বলতে চাইলাম যে এই কারণে যে এই সেম কেসটা কিন্তু আপনার ধরেন হাউজিং মার্কেটের ক্ষেত্রেও সত্য, যে ধরেন লাস্ট 10-15 বছরে কানাডিয়ান হাউজিং মার্কেট এক্সেলেন্ট রিটার্ন দিয়েছে, বাট যারা ওই যে শেষ একেবারে টপে কিনেছে তারা কিন্তু এখন অনেক সাফারের মধ্যে আছে। সো জাস্ট বিকজ সামবডি ইজ মেকিং 29% ডাজন্ট মিন যে আপনিও ওইটা পাবেন। সো এটা একটা লেসন। সেকেন্ড লেসন আরেকটা যেটা হচ্ছে যে উইকওয়ার্কটা হলো আপনার একটা ফিনটেক কোম্পানি, জাস্ট লাইক উবার এবং আপনার এয়ারবিএনবির মতোই। উইওয়ার্কের কনসেপ্টটা খুব সিম্পল, যে আপনার যে অফিস স্পেস ভাড়া নিতে পারা যায়, যে আপনি ধরেন একটা কো শেয়ারিং কো ওয়ার্কিং স্পেস ওরা ভাড়া দেয়। সো উইওয়ার্ক ওরা কোভিডের সময় বা কোভিডের আগে ওদের ভ্যালুয়েশন ছিল $47 বিলিয়ন। সো ইটস আ হিউজ কোম্পানি, $47 বিলিয়ন। এবং উইওয়ার্কের আর্লি ইনভেস্টর আপনার মায়া মাসিওসি অর সান, আই ফরগট দ্য নেম অফ দ্য ফার্স্ট নেম, বাট ওনাকে বলা হয় জাপানের আপনার ওয়ারেন বাফেট, মাসায়োশি সান। সো হি ইনভেস্টেড, ওরা সফট ব্যাংকের আন্ডারে উনি হিউজ পরিমাণে ইনভেস্ট করেছিল, বাট স্টিল দে লস্ট বিলিয়ন্স অফ ডলার্স। হ্যাঁ, সো দ্য বটম লাইন ইজ, যেটা আমি বলতে চাচ্ছি, যে প্রফেশনাল ইনভেস্টররাও হর হামেশাই তারা টাকা লস করে। প্রফেশনাল ইনভেস্টমেন্ট মানেই যে সবসময় লাভ করবে তা কিন্তু না। প্রফেশনাল ইনভেস্টররা ওয়ারেন বাফেটের টাইপের মতো যারা ইনভেস্টর আছে তারাও অনেক অনেক ইনভেস্টমেন্ট মিস্টেক করেছে, বাট দে লার্ন ফ্রম ইট এবং তারা মুভ অন করে গেছে, এবং ইটস জাস্ট পার্ট অফ ইউর ইনভেস্টমেন্ট জার্নি। সো আপনি যদি কোনো ইনভেস্টমেন্টে লস খান, দ্যাটস ফাইন, দ্যাটস পার্ট অফ দ্য গ্রোথ, দ্যাটস পার্ট অফ দ্য জার্নি। আপনি হয়তো বা রেন্টাল প্রপার্টিতে ইনভেস্ট করে এখন একটু লসে আছেন, বাট দ্যাটস ওয়াই ইটস ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট যদি লস না খেতেন তাহলে কিন্তু আপনার এটা কোনো মানে এটা একটা শিওর ইনভেস্টমেন্ট হয়ে যেত, তখন কিন্তু আর এটা আসলে ওরকম হতো না। সো ইনভেস্টররাও, প্রফেশনাল ইনভেস্টররাও লুজেস মানি অল দ্য টাইম। সো বটম লাইন, আমার এটা লাস্ট স্লাইড, আমি অনেকক্ষণ সময় নিয়ে নিছি, বাট বটম লাইন হচ্ছে যে আপনার লাইফে আপনাকে ডিফাইন করতে হবে যে আপনার সাকসেসের ডেফিনেশন কি আপনার জন্য। আপনার কি $1 মিলিয়ন পোর্টফোলিও ইজ আপনার সাকসেস, না আপনার এনজয়েবল লাইফ আপনার ফ্যামিলির সাথে, দ্যাটস ইউর সাকসেস? সো এটা আপনাকে ডেফিনেশন করতে হবে, বিকজ আপনার গোল যদি হয় মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হওয়ার, দ্যাটস আ ডিফারেন্ট সেট অফ গোল। অথবা যদি আপনার গোল হয় যে আপনি আপনার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, দ্যাটস এ ডিফারেন্ট গোল। সেকেন্ড যেটা আমি বলবো যে এডুকেট ইউরসেলফ। প্রচুর কন্টেন্ট আছে অনলাইনে এডুকেট করার মতো। I think it's too much content. হ্যাঁ, It gets really confusing. রাইট, ওকে। আর হলো আনবায়াসড প্রফেশনাল অ্যাডভাইস সিক করেন। প্রত্যেকেরই বায়াস থাকে, আমার বায়াস যেরকম স্টক মার্কেটের উপরে, ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের বায়াস থাকবে সেক ফান্ডের উপরে, রিয়েলটরের বায়াস থাকবে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের উপরে। সো প্রত্যেকেরই একটা করে ব্যাগেজ থাকে। সো আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং লং টার্ম ভিউ এবং রেগুলার রিভিউ। সরি তানভীর ভাই, অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। Oh, আচ্ছা, আজকেরটা তো অনেক ইন্টারেস্টিং ছিল। So yeah, time flew by. So I think I was good. Only basically, but as you said, if you want to spend quality time with your family, you need money too, right? So there has to be a balance, right? So you have to like ওইটাই ট্রেড অফ, find ওইটাই লাইফের ট্রেড অফ। right. So yeah, so I think pretty much what I get is that as more technology is improving, the role of these financial advisors are kind of diminishing, and they're kind of bound by rules not to provide that much advice because they can't say a lot of Right. things. আমি লাস্ট এপিসোডটা আমি ডেডিকেটেড রাখছি যে হাউ টু ফাইন্ড এ গুড অ্যাডভাইজার এবং কি ধরনের ট্রেড আপনার দেখা উচিত। সো আই হোপ ওই সেশনে আমি আপনাকে ডিটেলসে বলতে পারবো যে আসলে অ্যাডভাইজাররা কাজটা কি, অ্যাডভাইজারের কাজ কি, কারণ এটা নিয়ে খুব কনফিউশন একটা আছে। সো আই উইল ট্রাই টু Yep, I'm also confused a little bit, but yeah. So next week, hopefully, we'll see you and
We নেক্সট will উইকে আমরা কথা বলবো হচ্ছে যে মর্গেজ ফাইন্যান্সিং নিয়ে। মর্গেজ কি ধরনের টপিক, মানে মর্গেজ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে কি জিনিসগুলো আপনাকে রাখতে হবে মাথায়। কিছু রেড ফ্ল্যাগ নিয়ে আমি বলবো, যেটা আমি আমার লাস্ট ৫-৭ বছরের যে বাঙালি কমিউনিটিতে কাজ করার ফলে যেই জিনিসগুলো আমি দেখেছি, কিছু স্টোরি শেয়ার করব যেগুলা আপনার হয়তোবা আপনাকে মেন্টালি, ফিজিক্যালি অথবা মনিটারিলি হয়তোবা কিছু সেভ করবে। আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার ওয়ান থিং, যে হাউস পারচেস ইজ এ বিগ কমিটমেন্ট, এবং প্রথম বাড়িটা স্পেশালি যখন আমরা নিউ কামাররা আসি, তখন দেখা যায় যে অনেক কনফিউশন থাকে। সো আমার একটা পার্সোনাল কেসে আমি দেখেছিলাম, ডিলিং করেছি, যে এক বড় ভাই, উনি আম, একজন রিয়েলটরের ভুল ডিরেকশনে হি হি লস্ট আ লট অফ মানি, লাইক $70,000 উনি লস্ট হয়েছিল, এবং দ্যাটস ওয়াই হি গট হার্ট অ্যাটাক। এবং oh, shoot. সো ইট ইজ রিয়েলি আগলি, অ্যান্ড আমি নেক্সট সেশনে আমি ওইটাই একটু এক্সপ্লেন করার চেষ্টা করব যে হোয়াট ক্যান গো রং, এবং হোয়াট আর দ্য স্টেপস দ্যাট ইউ ক্যান টেক টু অ্যাভয়েড দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। Main issue is the greed. So greed of the agents and greed of the buyer. Like people wanna buy beyond their means, and then you know, হ্যাঁ, creative ways of mortgage financing and all this stuff. We all have these stories. হ্যাঁ, So yeah. So next week we Okay. will talk about mortgage. Thank আমাদের you. বাঙালিদের favorite topic. So ওকে ভাই, plus See you এখন next- interest rate কমে গেছে, so people will be more interested. So all right, see you next week then. Okay. থ্যাংক ইউ, বাই। Bye everyone.